2 মাস আগে আমার কাছে একটা কল আসলো, সেটা মুম্বাই থেকে। আমাকে বলছে যে ম্যাডাম, আমি কিছু নিরুপায় হয়ে আপনার কাছে একটা সাহায্য চাইছি, যদি আপনি আমাকে একটু সাহায্য করেন। অলরেডি উনি যখন আমাকে ফোন করছে, ফোনের সঙ্গে সঙ্গে আমার কানে কিন্তু আস্তে আস্তে ব্লিঙ্ক হচ্ছে তার নেগেটিভ ভাইব। উনি যেই ঘরে বসে কথা বলছে, আমি ওনাকে বললাম যে আপনি যে রুমে বসে কথা বলছেন সেই সাইডটা কি বায়বীয় ফোনে বসে আছেন, এয়ার স্পেসে কি আপনি বসে আমাকে কি কলটা করছেন? তুমি বলতে চাইছো স্পিরিট বা প্রেতাত্মা এরা এয়ার এলিমেন্ট কি কাজে লাগায়? তাড়াতাড়ি কাজে লাগায়। কি হলো, আমার সাথে ভদ্রমহিলা কলটা করার পর তার প্রবলেম আরও বেশি বেড়ে গেল। আর সহজে প্রথমে ধরা দিতে চায় না তারা, আস্তে আস্তে এনার্জির সাথে নিজেদেরকে প্যারালাল লেভেলে আগে নিয়ে আসে। মানে অবাক কাণ্ড, জানো না। আমার পাশে বড় মেয়েটা সুন্দর আসলো বসে, কিন্তু ওই ছোট মেয়েটা ওর মায়ের সাথে গাড়ির সামনের সিটে বসে আছে, আর গাড়ির কাছে ও কিন্তু ওখান থেকে আমাকে ফলো করছে। এই ধরনের ম্যাটারগুলো বায়ু দিকে মিরর কখনো রাখতে নেই, আর উত্তর দিকে কখনো মিরর রাখতে নেই। মিরর থাকবে, নেগেটিভ এফেক্টসের মানে রিফ্লেক্ট তত বেশি হবে সেখানে। এতটা ইয়ার হাই, মানে আমার নিজের নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে সেই রুমটাতে ঢুকে। ওখানে তার সাথে বাড়িতে ওদের একটা ছোট নাইট ল্যাম্প জ্বলতো, সেটাও নাকি যখনই লাগায় ওটা ব্লিঙ্ক করতে করতে কেটে যায়। ক্যান্ডেল ধরিয়ে আমি শুয়ে পড়েছি। হঠাৎ করে তার কিছুক্ষণ পর দেখছি ক্যান্ডেলটা নিভে গেল। এবার ক্যান্ডেলটা যখন বন্ধ হয়ে গেল, তখন আমি চুপ করে কিন্তু শুয়ে আছি, শুয়ে কিন্তু বোঝার চেষ্টা করছি। আমি বুঝতে পেরেছি সে চলে এসেছে। সেই স্পিরিটটা যখন তোমার সাথে কমিউনিকেশন বিল্ড আপ করেছিল তোমার হোটেলের রুমে, তখন বাচ্চাটার মায়ের কথা অনুযায়ী যে ও ডাইনিং রুমে সেন্সলেস হয়ে পড়েছিল। বাচ্চাটার তো নিজেরও একটা কনসিয়াস সোল রয়েছে, তাহলে সে কি রেসপন্স করা বন্ধ করে দিয়েছে? মুম্বাইয়ের একটি পরিবারের একটি মেয়ে প্রেগনেন্ট অবস্থায় তার আশেপাশে একটি বাচ্চা মেয়েকে দেখতে পেত, যেই বাচ্চা মেয়েটার বাস্তবে কোনো অস্তিত্ব নেই। মেয়েটার হাজবেন্ড কলকাতায় কর্মরত, কিন্তু আশ্চর্যের ব্যাপার সে তার নিজের পরিবারের সাথে দেখা করতেও মুম্বাইতে পা রাখে না। মেয়েটা খেয়াল করে তার বাচ্চা জন্ম নেওয়ার পর থেকেই অদ্ভুত রকমের আচরণ করতে শুরু করে, এবং বড় হওয়ার সাথে সাথে সে আচরণ আরও ভয়ানক হতে থাকে। জল একটা সময় এতটাই গড়িয়ে যায় যে গোয়ার একটি হন্টেড চার্চে গিয়ে শেষ পর্যন্ত এক্সরসিজমের মতো পথ বেছে নিতে হয়। এরকমই একটা রিয়েল লাইফ কেস স্টাডি থাকছে আজকে তোমাদের জন্য গল্পওয়ালার ৭৬ নম্বর এপিসোডে। আর এই এপিসোডে আমাদের সাথে থাকছেন মনসা কন্যা প্রিয়াঙ্কা আচার্য, যে নিজে এই কেসটা হ্যান্ডেল করেছে। এছাড়াও আজকের এপিসোডে আমরা বৌদ্ধিক তন্ত্রের একটি গুরুত্বপূর্ণ অ্যাসপেক্ট নিয়েও আলোচনা করেছি। ভিডিওটা কোথা থেকে দেখছো কমেন্ট করে অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলো না। এছাড়াও তোমরা যদি চাও তোমাদের জীবনে ঘটে যাওয়া কোনো রিয়েল লাইফ হরর ইনসিডেন্ট আমার সাথে শেয়ার করবে, তারা আমার ইনস্টাগ্রাম আইডি storyteller_অরিত্রকে ফলো করে ইনবক্সে ঘটনা লিখে পাঠাতে পারো। এখন ঘড়িতে রাত 10টা, আর আমি অরিত্র থাকছি তোমাদের সাথে মারাত্মক একটা হরর পডকাস্ট নিয়ে। নমস্কার দিদি, কেমন আছো? ভীষণ ভালো আছে। গল্পওয়ালাতে আজকে তুমি প্রথমবারের জন্য এসছো। প্রথমবার। আর অনেক দিন অপেক্ষা করার পর আজকে এই এপিসোডটা আমরা শ্যুট করতে পারছি। তো গল্পওয়ালা ইউটিউব চ্যানেলে আমরা যে বিষয়টা নিয়ে কাজ করি সেটা হচ্ছে প্যারানর্মাল বা অকাল্ট সাবজেক্ট। তো যতটা তুমি আমাকে বললে যে বাই প্রফেশন, পেশায় তুমি একজন তন্ত্রসাধিকা, অ্যাস্ট্রোলজার, প্লাস তুমি স্পিরিট রিমুভালেরও কাজ করো, যেখানে বহু মানুষ স্পিরিট দ্বারা অ্যাট্যাক্ট হয় বা স্পিরিটরা তাদের ক্ষতি করে, বা অনেক সময় আমরা শুনে থাকি যে একজন মানুষ আরেকজনের উপর প্রেত চালনা করে বা পিশাচ চালনা করে থাকে। তো সেই সমস্ত সমস্যাগুলো থেকে তুমি মানুষকে উদ্ধার করো, বহু মানুষের উপকার করেছো। তো যেহেতু গল্পওয়ালাতে আমরা মেন ফোকাসড রাখি
প্যারানর্মাল ইনসিডেন্ট বা ভৌতিক ঘটনার ওপর, আর তোমারও কাজ যেহেতু এটাই, তো আজকের এপিসোড শুরু করব আমরা একটা মারাত্মক ভৌতিক ঘটনা দিয়ে। একদম অনেকগুলোই বাস্তব জীবনে যখন নাকি ধরো এই ধরনের ঘটনাগুলো আমার সামনে আসে, ধরো আজকের দিনে সব থেকে বেশি যেটা কাজ করি সেটা হচ্ছে স্পিরিট রিমুভাল। এটা সব থেকে আজকের দিনে বেশি কাজ এসে দাঁড়িয়েছে। তাহলে দেখো, একটা সময় যখন নাকি পিওর তন্ত্র করতাম, কিন্তু সেখান থেকে এখন আস্তে আস্তে মেন পার্ট হয়ে গেছে দেখছি আমার স্পিরিট রিমুভ। মানে এখন কি হচ্ছে, কলকাতায় থাকছি হয়তো মাসে 2 দিন, আদার্স জায়গাগুলো ঘুরে ঘুরে বেড়াতে হচ্ছে এই ব্রেথ মুক্তি একটাই এখন কাজ চলছে। মানে এত মানুষ এই সমস্যার সম্মুখীন হচ্ছে, তার মানে একটা সময় কখনো মানুষ ভাবতে পারেনি যে এইরকমভাবেও নেগেটিভ ভাইব্রেশন বা এইরকমভাবে প্রেতমুক্তি কাজ হতে পারে। দেখো, এখন রিসেন্ট দেখতে পাচ্ছি, ধরো বছরখানেক ধরে এত এই ধরনের সমস্যা বেড়ে গেছে মানুষের জীবনে। মানে যারা নাকি এখনকার দিনে সায়েন্স, মানে ধরো ডাক্তার, যারা নাকি ডাক্তার পেশায় আছে, তারা তো পুরো সায়েন্সের ওপর করছে, কিন্তু তারাও আজকের দিনে দেখছি এগুলোর ওপর ডিপেন্ডেবল হয়ে যাচ্ছে। কিভাবে? আমার এটা একটা অভিজ্ঞতা যে একটা সময় আমার কাছে, একটা সময় বললে ভুল, আমি 2 মাস আগের ঘটনা বলছি তোমাকে। 2 মাস আগে আমার কাছে একটা কল আসলো, সেটা মুম্বাই থেকে। মুম্বাই থেকে? হ্যাঁ, মুম্বাই থেকে। কলকাতারই একজন ডাক্তার তখন ওই নাম্বারটা তাকে দেয় আমার রেফারেন্স। ওকে। তো সেই যখন আমার সাথে প্রথম কন্ট্যাক্ট করলো, একজন মহিলা, প্রথম দিন আমাকে যখন ফোন করলো, আমাকে বলছে যে ম্যাডাম, আমি কিছু নিরুপায় হয়ে আপনার কাছে একটা সাহায্য চাইছি, যদি আপনি আমাকে একটু সাহায্য করেন। তো আমি শোনার পর ভাবলাম যে সাহায্য চাইছে কি বলছে, আমাকে তাহলে একটু বিস্তারিত আপনাকে বলতে হবে। আমার মনে হয় আপনি যদি একবার বাস্তু ভিজিটে আসেন তাহলে খুব ভালো হয়। তো আমার পক্ষে সম্ভব না, কারণ মুম্বাইতে আমি বাস্তু ভিজিটে যাব, আমার এখানকার কাজ বন্ধ করে আমার পক্ষে সম্ভব না। আপনি বলুন সমস্যাটা কি, যদি সেরকম মনে হয় তাহলে আমি একবারে রিমুভের কাজে যাব, আমি বাস্তু ভিজিটের জন্য এত দূর যেতে পারবো না। তখন উনি আমাকে বলছেন, ম্যাডাম আপনি আসুন, আপনাকে নিয়ে যাওয়া নিয়ে আসা সমস্ত করবো, কিন্তু আপনি আমাদেরকে 2 দিন জাস্ট টাইম দিন। 2 দিনের তো একটা ঘটনা না যে 2 দিন আমি টাইম দেবো, কারণ অলরেডি উনি যখন আমাকে ফোন করছে, ফোনের সঙ্গে সঙ্গে আমার কানে কিন্তু আস্তে আস্তে ব্লিঙ্ক হচ্ছে তার নেগেটিভ ভাইবস। উনি যেই ঘরে বসে কথা বলছে, আমি ওনাকে বললাম যে আপনি যে রুমে বসে কথা বলছেন সেই সাইডটা কি, বাস্তুতে তো অনেকগুলো কোণ থাকে, অগ্নিকোণ থাকে, ঈশান কোণ থাকে, নৈরিক কোণ থাকে, তো আপনি কি বায়বীয় কোণে বসে আছেন? এয়ার স্পেসে কি আপনি বসে আমাকে কি কলটা করছেন? আমরা যেমন জানি যে ঈশান কোণ মানে হচ্ছে নর্থ ইস্ট বা উত্তর পূর্ব, নৈরিত কোণ বা বায়বীয় কোণটা কি, এটা যদি একটু বলে দাও তাহলে অডিয়েন্সের একটু বুঝতে সুবিধা হবে। বায়বীয় কোণ কিছু না, খুবই ইজি। বায়বীয় হচ্ছে গিয়ে, দেখো, ইস্টের হচ্ছে উল্টো হচ্ছে ওয়েস্ট, ওয়েস্ট হচ্ছে, হ্যাঁ, আর নর্থ হচ্ছে সাউথ। তাহলে সাউথ আর ওয়েস্ট, সাউথ আর ওয়েস্টের যে কর্নার মিডিল, সেটা হচ্ছে তোমার এয়ার স্পেসের মধ্যে পড়ে যাচ্ছে। আর এই জায়গাটা থেকে কিন্তু নেগেটিভ ফর্মটা খুব তাড়াতাড়ি হয়। সাউথ ওয়েস্ট, সাউথ ওয়েস্ট মানে ধরো কোনো একটা জায়গায়, ধরো আমার বুঝতে হবে যে এই বাড়ির ভাইব্রেশনটা আমার কি আছে, তাহলে আগে আমাকে দেখতে হবে পুরো বাস্তুর কোনটা কোনটা কোন কোন আছে, সেই কোনটা কিন্তু সেই নেগেটিভ যদি ভাইব্রেশন থাকে ওই কোনটা থেকে কিন্তু আমাকে তাড়াতাড়ি ক্যাচ করবে। কারণ যে কোনো স্পিরিট এয়ারই ওয়েতে ক্যাচ করতে ওদের সুবিধা হয়, যেটা অগ্নিকোণ থাকলে করতে পারেন। অগ্নিকোণ হচ্ছে তোমার, এটা ধরো যদি মানে উত্তর দিক হয়, এটা সাউথ, মানে এটা হচ্ছে দক্ষিণ, আর এটা পশ্চিম, মানে আর উত্তর আর তোমার পশ্চিম। ওকে, উত্তর আর পশ্চিম, নর্থ ওয়েস্ট।
তাহলে কি হচ্ছে, যখন নাকি ওই এই জায়গাটা থেকে কিন্তু কি হয়, আমাকে যতটা না ক্যাচ করতে পারবে, আমাকে কিন্তু বেশি ক্যাচ করবে কিন্তু তোমার এয়ার সাইড থেকে। মানে তুমি বলতে চাইছো স্পিরিট বা প্রেতাত্মা এরা এয়ার এলিমেন্ট কি কাজে লাগায়? তাড়াতাড়ি কাজে লাগায়, বুঝতে পারলে তো? তো এই যে কর্নারগুলো দেখাটা খুব জরুরি স্পিরিটের ক্ষেত্রে। ধরো কোনো একজন ব্যক্তিকে স্পিরিট ধরেছে, তাকে কোন রুমে রাখা উচিত আপাতত, মানে যতক্ষণ রিমুভ না করাচ্ছে, তাহলে আপাতত সেই ধরনের পেশেন্ট, আমাদের কাছে ওরা পেশেন্ট, সেই ধরনের পেশেন্টকে কোথায় রাখা উচিত? তাকে কিন্তু নিয়ে চলে যেতে হবে অগ্নিকোণে। অগ্নিকোণে মানে নর্থ ওয়েস্ট? না, নর্থ ওয়েস্ট নয়, এটা তো হচ্ছে তোমার পূর্ব দিক, আর এটা হচ্ছে উত্তর দিক, ঠিক আছে? পূর্ব আর উত্তরের একটা কোণ হচ্ছে ঈশান, ভালো করে ব্যাপারটা বোঝে, এটা হচ্ছে ঈশান, হ্যাঁ? আর উল্টো দিকে যখন হচ্ছে, মানে এই দিকটা যখন নাকি হচ্ছে তোমার পূর্ব দিক, আর হচ্ছে তোমার এটা হচ্ছে তোমার দক্ষিণ, ঠিক তো? পূর্ব আর দক্ষিণ এই যে কর্নার হচ্ছে, এটা হচ্ছে অগ্নিকোণ হয়ে গেল, এটা হয়ে গেল অগ্নিকোণ। আর নৈঋত কোণ কাকে বলে? নৈঋত কোণ হচ্ছে উত্তর আর পশ্চিমের যে কর্নার থাকছে, সেটা হচ্ছে নৈঋত কোণ। আচ্ছা। আর ঠিক নৈঋত কোণের অপোজিটে চলে যাবে এয়ারি, বায়ুকোণ। এটা হচ্ছে একটা বাস্তব স্ট্রাকচার। এবার ধরো কোনো পেশেন্টকে রাখছে, তাকে যদি অগ্নিকোণের দিকে কোনো রুমে রাখা যায়, মানে সেটা হচ্ছে তোমার দক্ষিণ দিক এক সাইডে থাকছে, আরেকটা দিক পূর্ব দিক হচ্ছে, পূর্ব আর দক্ষিণ যে তার যে কন্যা, সেটা হয়ে যাচ্ছে অগ্নি। তো ওই অগ্নি মানে অগ্নিকোণে যদি সেই পেশেন্টকে নিয়ে গিয়ে রাখা হয়, বায়বীয় কোণ বা আদার যে কোণগুলো হচ্ছে তার থেকে অনেক বেশি বেটার থাকবে। আচ্ছা, মানে কোণ হিসাবেও এই যে স্পিরিটের যে কাজগুলো হয়, বা যাদেরকে ধরো স্পিরিট ধরছে তাদেরকে কোন রুমে রাখবে, কোন সাইডের রুমে থাকবে, এইগুলো ধরো সঙ্গে সঙ্গে তো রিমুভ হয় না। ধরো আজকে ধরো আমার সাথেই ধরো যারা কন্ট্যাক্ট করছে, আমি তো সঙ্গে সঙ্গে চলে যেতে পারছি না, আমারও যেতে ধরো 1 সপ্তাহ টাইম লাগছে বা 15 দিন টাইম লাগছে। এবার এই কটাগুলো দিনতে তারা কোথায় থাকবে? তো সেরকম ছোট ছোট টিপস তাদেরকে তখন ইনস্ট্যান্ট দেওয়া হয়, যেখানে রাখুন যতক্ষণ আমি না যাচ্ছে। এবার ঘটনা হচ্ছে, ওই ভদ্রমহিলা আমাকে যখন নাকি ফোন করে, তখন উনি কিন্তু বসেছিল বাড়ির ওই বায়ুকোণে যখন আমাকে ফোন করছে, আর সেখান থেকে অলরেডি নেগেটিভ ভাইবস কিন্তু আমার কিন্তু কানে গিয়ে কিন্তু বিলছে। কিরকম? ধরো আমাকে যদি এখন জিজ্ঞাসা করো যে দিদি তুমি কি করে বুঝবে যে প্রেত বা কোনো স্পিরিট বা নেগেটিভ কোনো ভাইবস এখানে যে আছে, তুমি কি করে বুঝতে পারছো? তুমি কি করে বুঝতে পারছো? ধরো তুমি যদি আমাকে এই প্রশ্নটা করো, তাহলে আমি বলবো বুঝতে পারছি কি প্রচুর পরিমাণে না ভাইব্রেশন, একটা তরঙ্গ কাজ করে, যেটা প্যারানরমালে তোমরা ওই কি বলে সমস্ত যন্ত্রগুলো দিয়ে তোমরা যে তরঙ্গগুলো যে মাপছো উঠছে না নামছে, সেটা দেখে সত্যি কথা বলতে ভাই, যারা নাকি স্পিরিটের কাজ করে তাদের ওই সমস্ত কোনো যন্ত্রপাতি লাগে না। আমাদের এগুলো কোনো যন্ত্রপাতি লাগে না, কারণ তোমাদের ন্যাচারাল এবিলিটি রয়েছে। মানে অটোমেটিক যে তরঙ্গ, যেটা আমি যেটা কানে নিয়ে নেব, সঙ্গে সঙ্গে আমার ব্রেন যেটা কন্ট্যাক্ট করবে, আমার মাথায় কিন্তু চলে আসবে কোথায় কোথায় কি আছে আর কোথায় কি নেই। তো উনি যখন আমাকে বললো, আমি তখন বললাম যে ঠিক আছে আমি দেখছি। কিন্তু কি হলো, আমার সাথে ভদ্রমহিলা কন্ট্যাক্ট করার পর তার প্রবলেম আরো বেশি বেড়ে গেল। আচ্ছা, এত পরিমাণে বেড়ে গেল, আমি ওনাকে টাইম দিয়েছিলাম যে আমাকে আপনি 1 সপ্তাহ টাইম দিন, আমি অলরেডি একটা কাজে ব্যস্ত আছি, আমি আপনাকে নিজে কল করব। কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করার পর তার এত প্রবলেম বেড়ে গেল, উনি 3 দিনের মধ্যে আমাকে ফের কল করে বলছে যে আপনি আসুন আমাদেরকে বাঁচান, আমি আমার 2খানা মেয়ে নিয়ে থাকি, খুব সমস্যায় আছি। বাট কি সমস্যায় আছে সেটা তখনও তিনি জানান না, সেটা তখনও বলছে না যে কি। আমি তখন মানে বুঝতে পারছি যে যখন আমার কানে ভাইব্রেশন আসছে, আমি তখন বললাম যে আচ্ছা আপনি আমাকে বলুন তো, আপনি যে আমাকে ফোন করার কারণ কি বাস্তব ভিজিট না অন্য কোনো নেগেটিভ ভাইবসের জন্য?
তো তখন বলাতে বলছে, আমি তো আপনাকে বলিনি নেগেটিভ ভাইবস, তাহলে আপনি কি করে বলছেন? আমি তো বাস্তুর জন্য আপনাকে বলেছিলাম যে না, আপনি আমাকে বাস্তুর জন্য ফোন করছেন না, আপনি আমাকে ফোন করছেন আপনার বাড়ির নেগেটিভ ভাইবসের জন্য, যেই ভাইবস আমার কানে আসছে মুম্বাইতে? মুম্বাইতে। আচ্ছা, এটা কি বাঙালি পরিবার ছিল? একদম বাঙালি পরিবার। তার হাজব্যান্ড থাকে কলকাতায়, তার হাজব্যান্ড ভবানীপুরে হাজব্যান্ডের বাড়ি। তো এটার অনেক গল্প আছে। যখন নাকি আমাকে ডেকে পাঠানো হয়, আমি তখন বললাম যে না, আমি এভাবে যাব না। আমি যদি যাই, যদি আগে আপনাকে পুরোটা খুলে আমাকে আপনি বলুন সমস্যাটা। তো উনি যখন নাকি আমাকে বলছে যে আমার ছোট মেয়ের মধ্যে কিছু অ্যাবনর্মাল ধরনের জিনিস আমি দেখতে পাই, এখন রিসেন্ট খুব বেড়ে গেছে, এখন আমি ওকে একা বাড়িতে ছাড়তে পারি না। মানে বড় মেয়েকে উনি স্কুল আগে দিতে যেত, তারপর থেকে স্কুল আর দিতে যেত না, গাড়ি করে দিয়েছিল। সব সময় উনি ওই বাজার করুক বা হাট করুক সমস্ত কিছু বন্ধ, সব অনলাইনে চলছে। মানে ছোট মেয়েকে আর বাড়ির মানে না বাইরে বের করতে পারতো না, ওকে রেখে যেতে পারতো। তো ওনাকে যখন জিজ্ঞাসা করলাম যে এই ধরনের সমস্যা কখনো হুট করে আসে না, এক হয় সে কোথাও গেছিল সেখান থেকে বয়ে নিয়ে এসেছে, অথবা বাইরে থেকে কেউ তাকে পাঠানো হয়েছে। এবার এটা কি ধরনের ঘটনা, তো এটা কি বাইরে থেকে না নিজে থেকে এসছে, সেটা তো একটা সাধারণ মানুষের পক্ষে তো সম্ভব না বলাটা। তো কিছু কিছু যেমন আমি বলে দিয়েছিলাম যে যদি এটা সাধারণ ঘটনা হয়, তাহলে এইটা বলে না মানুষ যে দুম করে, ও তো সুস্থই ছিল 1 বছর ধরে 2 বছর ধরে এরকম একটা বিহেভিয়ার করছে, যার মধ্যে ন্যাচারাল ভাবেই আসবে, সে কিন্তু দুম করে এরকম 1 বছর 2 বছর ধরে করবে না। এটা কিন্তু অনেক বছর হয়ে যাবে। আর সহজে প্রথমে ধরা দিতে চায় না তারা, আস্তে আস্তে এনার্জির সাথে নিজেদেরকে প্যারালাল লেভেলে আগে নিয়ে আসে। হ্যাঁ নিয়ে আসে, সহজে কিন্তু সেটা ধরা দেয় না। আর দুম করে যদি কারো দ্বারা পাঠানো হয়, সেটা কিন্তু খুব তাড়াতাড়ি চোখের সামনে চলে আসে। আর সেটা কিন্তু বলবো না যে অনেক বছর ধরে করা, অনেক পার্থক্য থাকে একটা নর্মাল ব্যাপার আর একটা অ্যাবনর্মাল ব্যাপার। মানে ন্যাচারালভাবে একটা স্পিরিট ধরো কাউকে ধরছে সেইটা, আর কেউ বাইরে থেকে পাঠাচ্ছে, দুটোর মধ্যে কিন্তু অনেক তফাৎ থাকে এখানে। তো উনি যখন নাকি বলল সমস্ত ঘটনা বলার পর, আমি তখন বললাম যে ঠিক আছে, যদি আমাকে যেতে হয় তো আমার হাতে খুব টাইম শর্ট, আমাকে তাড়াতাড়ি পৌঁছতে হবে, তাড়াতাড়ি আসতেও হবে। কারণ কিছু কিছু এমার্জেন্সি কাজ পড়ে যায়, যখন আমাকে হাতে 3-4 দিনের জন্য কাজ সেরে আবার বেরিয়ে আসতে হয়। এবার উনি আমাকে ফ্লাইটের টিকিট কেটে দিয়েছিল, ফ্লাইট করে আমি গেলাম। মুম্বাইতে নামার পরে উনি যখন ওনার নিজের গাড়ি নিয়ে যখন আমাকে নিতে এসছে, তখন ওনার 2টি মেয়েই সঙ্গে এসেছিল, বড় মেয়ে প্লাস ছোট মেয়েকে নিয়ে এসেছে। মানে অবাক কাণ্ড, জানো না, আমার পাশে বড় মেয়েটা সুন্দর আসলো বসে, কিন্তু ওই ছোট মেয়েটা ওর মায়ের সাথে গাড়ির সামনের সিটে বসে আছে। আর গাড়ির কাছে ও কিন্তু ওখান থেকে আমাকে ফলো করছে। ছোট মেয়েটা? ছোট মেয়েটা মানে গাড়ির কাঁচের মধ্যে কন্টিনিউ, এক বাচ্চা একটা এরকম মুখ লাগিয়ে কাঁচের মধ্যে, মানে ওর যে নিঃশ্বাস ফেলছে না, মানে কি বলবো, সঙ্গে সঙ্গে গাড়ির কাঁচটা পুরো একদম পুরো বেপার হয়ে যায়, যেমন পুরো একদম মনে একদম পুরো কোনো জল ছিটিয়ে দিল কাঁচের ফগ জমে যায়। ফগ জমে যায় সেরকম। ও যে মানে নিঃশ্বাস ছাড়ছে, নিঃশ্বাস নিচ্ছে, মানে অদ্ভুতভাবে কি বলবো, গাড়ির কাঁচের মধ্যে ভাইব্রেশন তৈরি হচ্ছে, মানে ও অ্যাগ্রেসিভ ওয়েতে করছিল এতটাই। আর আমার দিকে কিন্তু একবারও সে তাকালো না পর্যন্ত, একবারের জন্য আমার দিকে দেখলো না। ছোট্ট বাচ্চা মেয়ে, 5 বছরে, এতটা অ্যাগ্রেসিভ না দেখলে বলা যাবে না। এইবার পুরো মানে কোনো কথা নেই, কোনো কিছু নেই। আর আস্তে আস্তে না মানে ব্রিদিং, মানে দেখছি নিঃশ্বাস ছাড়ছে নিচ্ছে, মানে পুরো স্পষ্ট বুঝতে পারছি আমি পিছনে বসে যে কতটা আস্তে আস্তে রেগে যাচ্ছে জিন আমার ওপরে। তো ওর মা বলছে, কিরে বাবু, তুমি এইভাবে নিঃশ্বাস নিচ্ছিস কেন, কি কোনো সমস্যা হচ্ছে, কোনো কষ্ট হচ্ছে, জল খাবি? কোনো কথাই না। যখন নাকি আমি রুমে গেলাম, ওদের ফ্ল্যাটে গিয়ে যখন নামলাম, ফ্ল্যাটে গিয়ে নেবে, এবার না বড় মেয়েটার বয়স ধরো 12 বছর কি 13 বছর, তো সেও ছোট বলতে গেলে। ও আমার সঙ্গে গল্প করছে, সমস্ত খেলার জিনিস নিয়ে এসছে, সেগুলো দেখাচ্ছে। কিন্তু ছোট মেয়েটা ও যে রুমে থাকে, সেই রুমটাতে গিয়ে যে লক হলো আর বেরোলো না ওখান থেকে।
তো যখন নাকি আমি ভদ্রমহিলাকে বলছি যে কোথায় গেল, বলছে ওই যে যেই রুমে বসে থাকে ওই রুমেই বসে আছে, ওই রুম থেকে তো নড়ে না। আচ্ছা। তো আমি তখন ওনাকে বললাম যে এই রুমে বসে থাকে সেটা কি কোনো বায়ুকন্যার পড়ছে যেখানে থাকে, নিশ্চয়ই সেই দিকটা হতে হবে, বায়বীয় কোণ হতেই হবে, যেই কোণটাকে ও আশ্রয় করে বসে আছে। অগ্নিকোণের রুমকে কখনো আশ্রয় করে বসতে চায় না এরা। তো বলছে কি যে আমি তো অত বুঝবো না, আপনি একটু তাহলে দেখে নিন বাড়িটা কোথায় কি আছে, আপনি বুঝতে পারবেন। তো গেলাম যখন। আরেকটা জিনিস, এই ধরনের ম্যাটারগুলো যদি বাড়ির এই বায়ু দিকে মিরর কখনো রাখতে নেই, আর উত্তর দিকে কখনো মিরর রাখতে নেই। যখনই মিরর থাকবে নেগেটিভ এফেক্টসের মানে রিফ্লেক্ট তত বেশি হবে সেখানে। আর ওরা ক্যাচিং পাওয়ার ওদের অনেক বেড়ে যায়। কারণ একটা স্পিরিট কিন্তু সবসময় কারো শরীরকে ধরে বসে থাকে না, সেও কিন্তু যাতায়াতের মধ্যেই থাকে। আর মাইন্ডকে খুব তাড়াতাড়ি কন্ট্রোল করে। মাইন্ডকে খুব তাড়াতাড়ি কন্ট্রোল করে, তার সাথে মাইন্ডকে খুব তাড়াতাড়ি ডাইভার্ট করে দেয়। মানে তুমি হয়তো একটা কোনো কাজ করতে যাচ্ছ, ও এমনভাবে তোমাকে কনফিউশনে ফেলে দেবে, তুমি ওই কাজটা বন্ধ করে আরেকটা কাজ করতে লেগে যাবে। এমনভাবে ওরা মাইন্ডটাকে পুরো ডাইভার্ট করে দেয়। তো ওর মা বলছে যেই রুমে বসে থাকে মেয়ে সেই ঘরেই আছে। আমি যখন রুমে ঢুকলাম, বিশ্বাস করবে না, মানে অন্য কেউ যদি হতো সেখানে হয়তো তার গায়ে লোমগুলো হয়তো খাড়া হয়ে যেত। মানে এতটা ইয়ার ভারী, মানে আমার নিজের নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে সেই রুমটাতে ঢুকে ওখানে। তার সাথে বাড়িতে ওদের একটা ছোট নাইট ল্যাম্প জ্বলতো, সেটাও নাকি যখনই লাগায় ওটা ব্লিঙ্ক করতে করতে কেটে যায় ওর রুমে। ওর রুমে কোনো রকম লাইট নাকি বেশি দিন স্টে করে না বাচ্চাটার। আর ওই বিছানা ছাড়া, ওই রুম ছাড়া ও অন্য কোথাও গিয়ে বসবে না। তো আমি যখন নাকি ওর সঙ্গে মানে কথা বলার চেষ্টা করছি, কারণ কি হয় দেখো এই ধরনের কেসগুলোতে মানে আমি যেটা করি না, তাদের সাথে স্পিরিটের সাথে কথা বলি, কন্ট্যাক্ট করি, কথা বলে 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 জিনিসটাকে খুব ইজি করার চেষ্টা করি। কারণ আমার নিজের জন্য, নিজের সলভের জন্য, যে কত তাড়াতাড়ি আমি জিনিসটাকে সলভ করতে পারবো। ধরো একটা মানুষও যখন নাকি তুমি কি করে বুঝবে, তার সাথে তো কিছুক্ষণ আগে কথা তোমাকে বলতে হবে, তবে না বুঝতে পারবে হ্যাঁ মানুষটা ভালো কি খারাপ বা কি করতে চাইছে, তার গতিটা কি। সেরকম কিন্তু স্পিরিটেরও কিন্তু যদি তুমি বুঝতে চাও যে দুম করে আমি যাব আর রিমুভ করে দিয়ে চলে আসবো, এটা কিন্তু কখনো সম্ভব না। তোমাকে ওখানে টাইম দিতেই হবে। সেটা এবার ওর ওপর ডিপেন্ড করবে, তুমি একদিনে সেটা রিমুভ করছো, না দুদিনে করছো, না 3 দিনে করছো, না 1 সপ্তাহে করছো। মানে আমি গেলাম আর রিমুভ করে দিয়ে চলে আসলাম, জিনিসটা অত সহজ নয়। মানে মানুষ যেমন জিনিসগুলোকে খুব ইজি করে দেখায়, স্পিরিট কিন্তু অতটাও কিন্তু ইজি জিনিস নয়। এটা 200% আমি মানবো তো। মানে এতটা কিন্তু ইজি না, মানুষ যেভাবে মানে বলে পোর্ট্রে করে যেরকম। হ্যাঁ, অতটা ইজি নয় তাকে একটা স্পিরিটকে হ্যান্ডেল করা, অত সহজ ব্যাপার নয় জিনিসটা। মানে তুমি কখনোই যদি মনে করো যে আমি ইচ্ছা করে তাকে তাড়াবো, তুমি তাড়াতে পারবে না, যতক্ষণ সে না ইচ্ছা করবে সে যাবে। কাজে তার মুখ থেকেই তোমাকে কথা বলাতে হবে সে কিভাবে যাবে আর কখন যাবে। তুমি কি এক্সরসিজম ফলো করো? মানে এক্সরসিজমের মানে তো হচ্ছে যে ঈশ্বরের শক্তি দিয়ে মানুষের শরীর থেকে শয়তানের শক্তিকে দূরে করা। হ্যাঁ, তো এটাকে এক্সরসিজম বলে। তো তুমি কি তাহলে এক্সরসিজমই ফলো করো? একদম। আচ্ছা। এবার তার সঙ্গে সঙ্গে আমাদের কিছু কালচার আছে, সেটা আমি আস্তে আস্তে বলবো কিভাবে কি হবে, কিভাবে কি করব আমি। কিন্তু তার আগে আমি তোমাকে ঘটনাটাকে বলে নিই। তো বাচ্চাটি যখন নাকি আমি ওর সাথে কথা বলার চেষ্টা করলাম, তখন হি হি করে এসে আমাকে বলছে, তোকে তো আমি অনেকক্ষণ ধরেই দেখছি, আমি তো জানি যে তুই আসবি। বাচ্চাটা ডিরেক্ট এখান তুমি বলছে? হ্যাঁ, আমি জানি তুই আসবি। তো আমি তখন ওকে বলছি তুমি কি করে জানলে? এসে বলছে নেগেটিভের কাছে পজিটিভ আসবে, আর নেগেটিভ বুঝতে পারবে না। এই টার্মটা মেনশন করেছিল, নেগেটিভের কাছে পজিটিভ হয়। একদম। তারা কিন্তু পজিটিভকে ভয় দেখানোর চেষ্টা করে ঠিকই, কিন্তু পজিটিভকে তারা ভয় পায়।
তারা পজিটিভকে কনফিউশন করে, পজিটিভকে সবসময় মাইন্ড ডাইভার্ট করার চেষ্টা করে, পজিটিভকে তাকে মানে কি বলবো, ধরো আমার মধ্যে একটা কনফিডেন্সটাকে ও শেষ করে দিতে চেষ্টা করবে, কিন্তু পজিটিভকে ভয় করবে। তো ও আমাকে যখন বলছে আমি জানতাম তুই আসবি, তো ভালো হয়েছে যখন তুই এসছিস, তাহলে তোর সাথে তাহলে 2 দিন খেলা করব। তো আমি না তখন 2 মিনিট শুনে না চুপ করে গেলাম যে আমার সাথে খেলা করবে, মানে মনে মনে ভাবছি যে আমার সাথে, আমি তখন মানে একটা বাচ্চার সাথে যেরকমভাবে কথা বলতে হয়, আমি তখন ভাবলাম যে আমার সাথে কথা বলবি, খুব ভালো। তো আমি তো আসলাম তোর সাথে খেলা করতে, তাহলে চল কি খেলা করবি, তাহলে তোর সাথে একটু টাইম দিয়ে আমিও তাহলে একটু খেলা করি। বলছে আমার খেলা তো তুই করতে পারবি না। আজই অদ্ভুত, তুই আগে আমাকে বল তোর সাথে কি খেলা করতে হবে, তারপর তো। তখন বলছে আমি গোল 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 করে ঘুরবো, তুই গোল গোল করে ঘুরতে পারবি? আমি তখন বলা যে তুই আগে ঘুরে দেখ, তারপর আমি তোর সাথে ঘুরবো। ও যখন গোল করে ঘুরছে না, তখন বাচ্চাটাও ঘুরছে ওর সাথে সাথে, আরেকটা ছাওয়া, মানে 2খানা ছাওয়া একসাথে ঘুরছে, একসাথে মুভমেন্ট করছে রুমের মধ্যে। যদি সেই বাচ্চাটা ঘরে কি হয়, আমি যদি দাঁড়াই আমার ছাওয়া পড়বে, নিশ্চয়ই আরেকজনের ছায়া সেখানে আসবে না। না, সেখানে বাচ্চাটা গোল করে ঘুরছে, বাচ্চাটিও ঘুরছে, বাচ্চার সাথে আর একটা ছাওয়া, মানে 2টো ছায়া ওর সাথে গোল করে ঘুরছে। কিন্তু আরেকটা অদ্ভুত, একটা ছোট ছায়া একটা বড় ছায়া, এবার এমনটা হয় নাকি আবার সেটা? এটা কি শুধু তুমি একাই দেখতে পাচ্ছিলে সেই ছায়াটা? আমিও দেখতে পাচ্ছি, ওর মা মানে এতদিন দেখেনি, ওর মাও দেখে সেদিনকে, মানে আমার জন্য কফি নিয়ে আসছিল, মানে হট করে দেখি কফি ট্রে হাত থেকে পড়ে গেছে। যে এইটা মানে উনি এতদিন এইটা দেখেনি, যে এই যে মানে বাচ্চারা যেটা এখন দেখানোর চেষ্টা করছে, এতদিন কিন্তু সেটা কিন্তু মানে ওর মা দেখতে পারেনি। তারপরে আমি তখন মানে না, খুব ইন্টারেস্টিং, তাহলে তো খেলা করতে হয় ভালো করে এর সাথে। তা আমি তখন বললাম বাহ বেশ ভালো, তো তুই তো এখানে খেলা করে অভ্যস্ত না, তুই কোথায় খেলাটা করিস, আমাকে একটু তোর জায়গার নামটা বল, যে তুই কোথায় খেলা করিস। তখন বলছে এত তাড়াতাড়ি তোকে বলে দেবো না, সময় আছে তো, তোর সাথে তো এখন, তুই তো আমার সাথে খেলা করবার জন্যই এসেছিস এতদূর। মানে তোমাকে লিটারালি ওপেন চ্যালেঞ্জ দিচ্ছে? হ্যাঁ। না আমি তখন বললাম না না, আমি তো তোর সাথে খেলা করতেই আসলাম, নিশ্চয়ই আমি তোর সাথে খেলাই করব, তবে হ্যাঁ আমার যখন যাওয়ার সময় হবে আমি চলে যাবো। মানে আমি ওকে বলছি আমার যখন যাওয়ার সময় হবে আমি তখন যাব, তুই আমাকে আটকে রাখতে পারবি না। বলছে না না, তুই আমার এখানে এসছিস তো, এবার কবে যাবি আমি চাইবো তবে না তুই যাবি। আমি তখন বলছি যদি তুই না চাস, ধর তোর মনে হলো আমি আর যাবোই না, এটা তো হতে পারে না, তাহলে এক হয় তুই যাবি না হলে আমি যাব, দুজনের মধ্যে কাউকে একজনকে তো যেতে হবে, দুজন তো আমরা একসাথে থাকতে পারি না কখনো। বলছে ঠিক আছে দেখা যাক কে যায় আর কে থাকে। বাচ্চাটার সাথে এই কমিউনিকেশনটা তোমার কন্টিনিউ চলছে? কন্টিনিউ আমি ওর সাথে কথা বলে যাচ্ছি। সাংঘাতিক। তো কথা বলতে বলতে ধরো তখন রাত্রে প্রায় 1:45, 1:45 সময়। তো আমি তখন ভদ্রমহিলাকে বলছি, কাছাকাছি একটা হোটেলের ব্যবস্থা করেছিল আমাকে রাখার জন্য। তো আমি বললাম যে দেখুন আমাকে এবার ফিরতে হবে, কারণ অনেক বেজে গেছে রাত্রে, এটা তো হোটেল, এরপরে জানি না ঢুকতে দেবে কিনা। তখন বলছে না না ঠিক আছে চলুন। তো ওর মাকে বলছে আমি আজকে তোমার সাথে যাব, ঘরে থাকবো না। তোর মা বলছে বাবা আমি তো কখনো তোকে এইরকম কথা শুনতে দেখিনি, তুই তো এই ঘরটা থেকে তো, তুই তোর ঘর থেকে তো নড়তে চাস না। বলছে আমি আজকে তোমার সাথে যাব। তারপরে আমার সঙ্গে সঙ্গে আমি তখন বলছি তুমি যখন আমার সঙ্গে সঙ্গে যাবে তাহলে কথা দিতে হবে আমরা কিন্তু তাহলে সারা রাত খেলা করবো। তখন আচ্ছা, তখন আমাকে বলছে হ্যাঁ সারা রাত খেলবো বলেই তো আমি যাচ্ছি আজকে, দেখতে হবে না তুই এখন কোথানে থাকবি, সেখানে তো আমাকেও থাকতে হবে খেলা করবার জন্য। আজকে কি নিশ্চয়ই চলো আমার সঙ্গে। তো গাড়ি করে যাচ্ছে, যখন গাড়ি করে যেতে যেতে আমাকে বলছে
তোর কখনো দম বন্ধ হয়েছে? তুই আমাকে বলছে, তোর কখনো দম বন্ধ হয়েছে? তুই 5টা মিনিট নিঃশ্বাসটা আটকে রাখ দেখি, আমার মতো দেখবি আমি 5 মিনিট নিঃশ্বাস আটকে বসে থাকি। ওই বাচ্চা মেয়েটা বলছো? মানে এইরকম অদ্ভুত অদ্ভুত কথা বলছে আমাকে না। তো আমি তখন দেখছি যে তুই তাহলে আগে করে দেখা 5 মিনিট নিঃশ্বাস বন্ধ, তারপর আমি দেখবো চেষ্টা করে, আমি তোর থেকে এই খেলাটা শিখবো। বলছে আজকে আমি সারা রাত তোমাকে অনেক খেলা করা শেখাবো। তারপরে সত্যি সত্যি মেয়েটা, বাচ্চাটা 5 মিনিটের বেশি নিঃশ্বাস বন্ধ করে বসে আছে গাড়ির মধ্যে। মানে আমি ওকে জাস্ট দেখছি যে 5 মিনিটের বেশি একটা বাচ্চা নিজের নিঃশ্বাসকে বন্ধ করে রেখে দিয়েছে, কিভাবে সম্ভব এটা? তারপর যখন নাকি ও নিঃশ্বাস নিচ্ছে হা করে, তখন আমাকে বলছে এক্স্যাক্ট এটাই আমার সাথে হয়েছিল। বুঝলাম না আমি। এইটা আমিও প্রথমে বুঝতে পারিনি, আমাকে যখন বলল যে এক্স্যাক্ট এই জিনিসটা আমার সাথে হয়েছিল। তো আমি তখন ওকে বলছি বুঝতে পারলাম না তোর সাথে কি হয়েছিল। বলছে কেন? এই যে দম আটকায়। আমি তো দম আটকেই চলে গেছিলাম, আমি তো এখনো দম আটকেই আছি। মানে যে ওই বাচ্চাটার সাথে রয়েছে তার মৃত্যুটা হয়েছিল দম আটকে? দম আটকে। ওকে। ওর সাথে যে আছে সেও একটাই বাচ্চা, বাচ্চাই? সে বাচ্চাই, সে দম আটকেই গেছে। তাই ওইটা আমাকে মানে ওই যে আমাকে বলেছে আজকে আমি সারা রাত খেলবো তোমার সাথে, মানে ও খেলার ছলে ছলে নিজের যে পেন, নিজের যে যন্ত্রণা, নিজের যেটা না বলা কথা, সেগুলো আমাকে সারা রাত ধরে আর কি ও বোঝানোর চেষ্টা করবে। তো যে আমাকে ছাড়তে গেল, ততক্ষণে আমরা হোটেলে পৌঁছে গেছি। ঘটনা তো শুনবো, তবে তার আগে বলতে চাই যারা বিভিন্ন রকমের নেগেটিভ এনার্জির এফেক্ট, ব্ল্যাক ম্যাজিকের এফেক্ট এবং প্রেত পিশাচ রিলেটেড প্রবলেম বা পজেশনের মতন ডার্ক সমস্যায় ভুগছো, তারা যদি প্রিয়াঙ্কাদির সাথে কথা বলতে চাও, তারা এই নাম্বারে কন্ট্যাক্ট করে প্রিয়াঙ্কাদির সাথে সরাসরি কথা বলতে পারো। বা যদি কেউ ইন পার্সন প্রিয়াঙ্কাদির সাথে সরাসরি দেখা করতে চাও, তাদের জন্য ডেসক্রিপশন বক্সে প্রিয়াঙ্কাদির চেম্বার ডিটেলস দেওয়া রয়েছে, সেখানে গিয়ে তোমরা প্রিয়াঙ্কাদির সাথে সরাসরি দেখাও করতে পারো। চলে যাব ঘটনায়। তো আমার নিয়ম হচ্ছে আমি সবার আগে কিছুক্ষণ মেডিটেশন করি, নিয়ে যাই, মেডিটেশন করে তারপরে আমি শুতে যাই। এবার মেডিটেশন করে আমি জাস্ট শুতে যাব, তো আমি একটা ক্যান্ডেল ধরিয়ে রাখি শোয়ার সময় ঘরে। আর ওই ইয়ারই দিক করে, মানে বিশেষ করে যখন এই ধরনের আমি কাজগুলো করতে যাই, ওই একটা ক্যান্ডেল ধরানো থাকে সেদিনকে। এবার আমি ক্যান্ডেলটা ধরিয়েছিলাম জিনিসটাকে বোঝার জন্য যে এরপর কি হবে। আমি জানি ও আমাকে যখন বলেছে সারা রাত ঘুমোতে দেবে না, মানে রাত্রিবেলায় একটা কিছু হতে চলেছে, আমি কিন্তু প্রস্তুত তার জন্য। ক্যান্ডেল ধরিয়ে আমি শুয়ে পড়েছি। হঠাৎ করে তার কিছুক্ষণ পর দেখছি ক্যান্ডেলটা নিভে গেল। ঘরে কিন্তু কোনো হাওয়া নেই, কোনোখান থেকে আসছে না, এসি চলছে তাও অন্যদিকে, ফ্যান চলছে না। ক্যান্ডেল নিভে যাওয়াটা একটু অদ্ভুত ভাবে হলো। বাচ্চাটার জায়গায় রয়েছে? বাচ্চা তো বাড়ি চলে গেছে, মা নিয়ে চলে গেছে। এবার ক্যান্ডেলটা যখন বন্ধ হয়ে গেল, তখন আমি চুপ করে কিন্তু শুয়ে আছি, শুয়ে কিন্তু বোঝার চেষ্টা করছি। আমি বুঝতে পেরেছি সে চলে এসেছে। বাচ্চাটা যে, মানে বাচ্চাটার মধ্যে যে বাচ্চাটা রয়েছে সে কিন্তু এখন আমার রুমেই আছে। ঠিক আমি যখন বোঝার চেষ্টা করছি যে ভাইব্রেশনটা কোন দিক থেকে আসছে, ঠিক ওই ইয়ারের সাইডে বসে আছে, গিয়ে দেখছি বসে আছে ওই যে ওই টেবিলটা প্রথমেই এসে বসেছিল, ওই টেবিলটা ছিল ইয়ারি দিকে, ওই টেবিলটাতেই বসে কিন্তু পা ঝুলিয়ে বসে আছে, পা নাড়াচ্ছে বাচ্চাটা। আচ্ছা। এবার পা যখন নাকি নাড়াচ্ছে, ওটা তো একটা ছাওয়া। এবার একটা মানে কি বল, ধরো কোনো স্পিরিটের কিন্তু কোনোরকম, ধরো আমাকে দেখা যাচ্ছে এরকম ভাবে তো আর আকৃতি দেখা যায় না, কিন্তু একটা মুভমেন্ট, একটা ছায়া, একটা অবয়ব কিন্তু তার কিন্তু তৈরি হয়ে যায়। তো যখন নাকি দেখছে একটা অবয়ব, একটা স্ট্রাকচার, বুঝতে পারছি কেউ একটা ছোট বাচ্চা বসেছে, আবার কিছু যে একটা নড়াচড়া করছে নিচে, সেটাও বুঝতে পারছি। মানে বোঝা যায় ওখানে বসে পাটা দোলাচ্ছে আর আমাকে দেখছে।
তো আমি সঙ্গে সঙ্গে ওখানে বিছানায় যখন উঠে বসলাম, উঠে বসে আমি কিন্তু ডিরেক্ট আমি কিন্তু কথা বলা কিন্তু শুরু করে দিয়েছি যে এবার তাহলে আমাকে বল যে কিভাবে তুই যাবি। দেখ আমার কাছে টাইম খুব কম, আমি অত লেন্দি করতে পারবো না, কারণ আমাকে ফিরতে হবে, আমার অনেক কাজ আছে। তোর কি টার্মস কন্ডিশন আছে আমাকে বলে দে, তাতে আমার সুবিধা হবে, তোরও সুবিধা হবে, আমারও সুবিধা হবে। তো বলাতে কিছুক্ষণের মধ্যে সে কিন্তু গায়েব হয়ে গেল, আর কিন্তু সেই রুমে নেই। তো যখন চলে গেল, মানে আমার রাত্রেবেলায় তো হয়েই গেল, ভোরবেলার দিকে আর কি তখন ঘুমাবো। তো আমি ন্যাচারালি উঠে বসে আছি। আমার সকালবেলা পরের দিনকে 11টার সময় ফ্লাইট ছিল, সেই ফ্লাইট মিস করে গেল, সেই ফ্লাইট অটোমেটিক ক্যান্সেল হয়ে গেল। সকাল 8টার সময় ফোন করেছে, কারণ আমার বেরিয়ে যাওয়ার কথা। 8টার সময় ফোন করে বলছে, ম্যাডাম একটা সমস্যা হয়েছে, আপনার ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে। এবার শোনার পর আমি যে যা, ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে মানে আজকে আমার যাওয়া হলো না। মানে প্রথম দিকে আমি একটু আপসেট হই, কিন্তু তারপরে আমি ভাবলাম যাওয়া যখন হয়নি, আমাকে যখন আটকেছে, তাহলে আমি আজকেই এর উদ্ধার করতে পারবো। ওই ভদ্রমহিলা বাচ্চাটাকে নিয়ে আবার এসছে, আমার এখানে রুমে ব্রেকফাস্ট নিয়ে এসছে। তো আসার পর বাচ্চাটা বলছে, আজকে সারাদিন তোমার সাথে আমি তাহলে খেলা করতে পারবো, তাই না বলো? মানে ও জানে সবটা। আমিও বললাম হ্যাঁ, আমি তো সেটা বুঝতেই পারছি, তবে খেলা করতে করতে আজকে কিন্তু আমরা খেলাটাকে আজকে এন্ড করব এখানে। আচ্ছা। তো ওর মা বলছে কি যে হচ্ছে আমি বুঝতে পারছি না। হঠাৎ দেখছি মেয়ে, ওই ভোরবেলায় দেখছি মেয়ে নেই রুমে। ভোরবেলার দিকটাতে? ওই ভোরবেলার দিকে তো আমি রুমে ছিলাম, আমার সাথে কন্ট্যাক্ট করেছে, বলছে মেয়ে হঠাৎ দেখছি নেই, মেয়ে দেখছি ডাইনিংয়ে গিয়ে সেন্সলেস হয়ে পড়ে আছে। তো আমি তখন বুঝতে পারলাম সেন্সলেস হওয়ার কারণ ন্যাচারালি ও ওখানে সেন্সলেস হয়ে রয়েছে, মানে স্পিরিটটি তো আমার হোটেলে আমার সঙ্গে দেখা করতে এসছে, তো সেই সময় তো ওকে তো সেন্সলেস তো হতেই হবে। তাহলে বলছে আবার সকালবেলা থেকে যেরকম করে ওই রুমের মধ্যে আবার লক হয়ে বসেছিল, কিন্তু আপনার জন্য ব্রেকফাস্ট বানাচ্ছি, কি করে যে বুঝতে পারলো, ছুটে এসে বলছে তুমি এখন যাবে তো, আমিও তো যাবো এখন তোমার সাথে, কারণ খেলাটা তো বাকি আছে, খেলাটা সম্পূর্ণ হয়নি। বাচ্চাটা এই ধরনের কথা বলছে? হ্যাঁ। আমার একটা ব্যাপারে একটু কনফিউশন লাগছে যে দেখো বাচ্চাটা পজেসড ছিল, সেই স্পিরিটটা যখন তোমার সাথে কমিউনিকেশন বিল্ড আপ করেছিল তোমার হোটেলের রুমে, তখন বাচ্চাটার মায়ের কথা অনুযায়ী যে ও ডাইনিং রুমে সেন্সলেস হয়ে পড়েছিল। বাচ্চাটার তো নিজেরও একটা কনসিয়াস সোল রয়েছে, তাহলে সে কি রেসপন্স করা বন্ধ করে দিয়েছে? না, নিজের সোল তখন কিন্তু রিপ্লাই করে না। আচ্ছা। নিজের সোল তখন আর কোনো রিপ্লাই দেয় না। সে তখন ভিতরের যে স্পিরিট থাকবে, ধরো তোমার শরীরটাকে ধরো আমি ক্যাপচার করলাম, আমি যা বলবো, আমি যা করব, আমি যা তোমাকে কথা বলাবো, তুমি সেটাই বলতে বাধ্য। তখন তোমার সোল ওখানে কোনো রিপ্লাই করার মতন ক্ষমতা থাকবে না। মানে কমান্ড করতে ভুলে যায়? না, কারণ তার ব্রেন তো অফ তখন। তুমি ধরো জেগে আছে, তবে না একজনকে কমেন্ট করবে। তুমি কি ঘুমন্ত অবস্থায় কাউকে কমেন্ট করতে পারবে? একটা স্পিরিট যখন নাকি কারোর মধ্যে ঢুকে যায়, তখন সে কিন্তু ঘুমিয়ে থাকে, সে কিন্তু ঘুমোচ্ছে। অ্যাক্টিভ কিন্তু তার ওই বাইরের থেকে ঢোকা স্পিরিটটা। সে যেটা করবে সেটাই তোমাকে করতে হবে, সে যেটা বলবে সেটাই তুমি বলবে আমাকে। এই কারণেই কি পজিশনের টাইমের যে টাইম স্প্যানের যে ঘটনাগুলো সেগুলো মনে থাকে না? মনে থাকে না, ও আর কিছু বলতেও পারবে না। ওর শুধু মনে থাকবে মানে যখন ওকে অ্যাটাক করেছে তার আগের দিনটা পর্যন্ত। অ্যাটাক করার পর থেকেও কি কি করেছে ওর কিন্তু মাথায় কিচ্ছু থাকবে না। ও যখন রিমুভ হয়ে যাবে, আবার সেই আগের জায়গা থেকেই আবারও শুরু করবে ওখানে। এবার সেদিনকে ব্রেকফাস্টে যখন নাকি আমাকে দিচ্ছে যখন ওর মা, তখন আমাকে বলছে খেয়ে নাও, আজকে রাতে কিন্তু আর খাওয়া দাওয়া হবে না, আমরা শুধু খেলতে যাব আজকে। তো ও কিন্তু আমাকে একটার পর একটা নতুন নতুন কিন্তু ক্লু দিচ্ছে, যেটা অন্য কেউ বুঝতে পারছে না। খেলতে যাব মানে তার মানে ও আজকে আর রুমে খেলবে না, ও খেলতে যাবে মানে অন্য কোথাও যাবে। তো আমি তখন বললাম যে আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো,
তুমি কোথা থেকে এসেছো? সেখানে আমি আজকে তোমার সাথে খেলবো। তখন বলছে, ওই যে আমি 5 মিনিট বলেছি না নিঃশ্বাস নেওয়াটা বন্ধ করতে, তবে না আমি তোমাকে বোঝাতে পারবো। 5 মিনিট কেন, আমি তো এখনো তো নিঃশ্বাস নিতে পারি না। তো নিঃশ্বাস আটকে কিরকম ভাবে থাকতে হয়, আগে তোমাকে ওইটাই আমার সাথে খেলাটা অভ্যাস করতে হবে। তা আজ নিশ্চয়ই অভ্যাস করব, তুমি আমাকে শিখিয়ে দাও, আমি তোমার সাথে ওটাই অভ্যাস করব। তখন বলছে, তুমি বালিতে কখনো হেঁটেছো? আজ কোন বালি? বলছে সমুদ্রের তীরে যে বালিটা থাকে না, সেই বালি। হ্যাঁ। তখন আমি বলছি যে বালি, হ্যাঁ গেছি তো, সমুদ্রতে গেছি আমি। বলছে, তুমি কখনো কপিন দেখেছো? আমি তখন বললাম কপিন, হ্যাঁ কপিন দেখেছি। বলছে কখনো সামনে থেকে দাঁড়িয়ে দেখেছো? যে হ্যাঁ। বলছে কিভাবে সেটাকে রাখা হয় জানো? বলছে কি, হ্যাঁ জানি, মাটি খুঁড়তে হয়। বলে হ্যাঁ, মাটির তলাতেই তো আমি এখনো আছি। তো আমি তখন বলছি, তাহলে তোমাকে উপায়, তাহলে আমাকে তোমার উপায় বলো। বলছে ওই যে এখানে আজকে আমরা বাইরে খেলতে যাব বলেছি তোমাকে, ওখানে গিয়ে তোমাকে আমি আজকে দেখাবো। তো আমি তখন বললাম যে তা ঠিক আছে চলো আজকে কখন যাব? বলছে যাব যাব, খেলতে যাব, সময় হোক ঠিক তোমাকে আমি বলবো। এবার ওর মা বলছে, তুমিও তুমি কালকে থেকে খুব ডিস্টার্ব করছো এরকম ভাবে, কখন খেলতে যাবে? তোমার তো কখনো মুড কখন কি থাকে তুমি নিজে জানো না। বলছে না, আমি যখন বলেছি খেলতে যাব, আমাকে তো আজকে খেলতে যেতে হবেই, আমি তো অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম এই দিনটার জন্য। ওর মা বলছে, কোথায়? তুমি তো আমাকে তো এতদিন তো বলনি, আজকে তুমি বলছো যে এই কথাগুলো। তখন ওর মাকে বলছে, এই তুই বরঞ্চ সমানে বিরক্ত করছিস আমাদেরকে, তুই এখানে কথা বলবি না, তুই চলে যা এই রুম থেকে, বেরিয়ে যা। বাচ্চাটা ওর মাকে বাচ্চাটা বলছে। বলছে ওর মাকে, তুই বেরিয়ে যা এই রুম থেকে, তুই অনেকক্ষণ ধরে ডিস্টার্ব করছিস আমাকে, তুই কথাই বলতে দিচ্ছিস না। তো আমি খেলাটা করব কখন, খেলবো কিভাবে, এটা তো আমাকে আগে শিখিয়ে দিতে হবে। মাটির মধ্যে কিভাবে দম আটকে থাকতে হয়, আগে এই খেলাটা শিখতে হবে। তো আমি তখন বলছি যে মাটির মধ্যে দম আটকে তো বাবা আমি কখনো থাকিনি, তো তুমি থেকেছো, তা তুমি আমাকে দেখাও। বলছে ক্লান্ত হয়ে গেছে দম আটকে, আর ভালো লাগছে না, মাঝে মাঝে খেলতে ইচ্ছে করে তো তাই খেলা করি। আমি তখন বলছি যে তোমার খেলতে ইচ্ছা করে, তোমার এখন বয়স কত? বলছে কেন, তুই জানিস না আমার বয়স? তোকে বলেনি? বলছে আমি কি করে জানবো বলো তোমার বয়স? বলছে এই তো, আমি 7 বছর বয়স আমার, আমি ঘুরতে এসেছিলাম মায়ের সঙ্গে, বাবার সঙ্গে, আমার মাও তো আমার সাথে আছে। আচ্ছা। তো আমি তখন বললাম, কোথায় তোমার মাকে দেখতে পাচ্ছি না? হেসে বলছে কি, আছে আছে, আমার মাও আমার সাথেই থাকে, আমি তো একা নেই, ওই ফ্যামিলিটার সাথে মানে মা আর বাচ্চা দুজনেই রয়েছে, দুজন আছে। বাট এক্সিস্টেন্সটা ওরা শুধু বাচ্চাটা বুঝতে পারছে। ওই বাচ্চাটা ওর মার সঙ্গেই থাকে, ওর মা যেটা করতে বলে বাচ্চাটা ঠিক সেটাই করে। বলছে আমার মাও তো আমার সাথে আছে, শুধু আমার বাবা আমার সাথে নেই, আমাদের সাথে নেই বাবা, বাবার কাছে থাকবো বলেই তো আমরা এসেছি। তো আমি তখন না শুনে না হা হয়ে গেলাম, যে বাবার সাথে থাকবে বলে এসেছি, এই তো বলছে দুখানা স্পিরিট, আবার বাবা কোথা থেকে আসলো, সেও কি মৃত? তখন আমি যে কোথায় তোমার বাবা কোথায়? বলছে কেন, বাবা এখন অফিসে? বলছি বাবা অফিসে, এটা কি এরকম অদ্ভুত একটা কথা হয়ে গেল? আরে ঠিক করে বলো, তুমি কিন্তু আমার সাথে এবার দুষ্টুমি করছো, বাবা কোথায়? বলছে বাবা অফিসে। বাবার সাথে থাকবো বলেই তো আমি আর আমার মা চলে এসেছি। বলছে এদেরকে আমি কাউকে শান্তিতে থাকতে দেব না, আমি আমার মা যেমন মাটির নিচে থাকি, এদেরকেও মাটির নিচে দিই। বাবাটাকে মানে বাবাটা তারপরে যখন এই ঘটনাটা শোনার পর আমার খুব আমি তখন ভাবছি বাবা অফিসে আছে, তাহলে বাবাটা কি? ওর মাকে যখন বললাম যে কি ব্যাপার বলুন তো, আপনারা কি আমার থেকে কিছু লুকিয়েছেন, ভিতরে কোনো ব্যাপার আছে যেটা কিন্তু আপনারা আমাকে খুলে বলছেন না। তখন ওর মা বলছে যে কি করে বুঝবো ম্যাডাম, আমি নিজেও জানি না এখন
একটা ঘটনার সঙ্গে আমি আরেকটা ঘটনা মেলানোর চেষ্টা করছি। বলছে আমি আগে সাউথ গোয়াতে পড়াশোনা করতাম। সাউথ গোয়াতে? সাউথ গোয়াতে আমি পড়াশোনা করতাম। তো আমি এক আন্টির কাছে মানুষ হয়েছি। আমার হাজব্যান্ড ওখানে মাঝের মধ্যে কাজের সূত্রে আসতো। তো ওর সঙ্গে আমার সেই থেকে পরিচয় হয়। তো পরিচয় হওয়ার পর আমার বিয়ে হয়। বিয়ে হওয়ার পর তো এখন আমি মুম্বাই, হাজব্যান্ডের বাড়ি কলকাতায়। তো আমি তখন বললাম যে, আপনি কলকাতায় কেন থাকেন না 2 মেয়েকে নিয়ে? বলছে, না ঠিক শ্বশুর বাড়ির সাথে আমার তেমন সম্পর্ক নেই ম্যাডাম, তাই আমরা মুম্বাইতেই রয়ে গেছি। আমার হাজব্যান্ডের গোয়াতে এখনও মাঝের মধ্যে কাজ করে, তো ওকে মাঝের মধ্যেই আসতে হয় কলকাতা থেকে। তো সেই ইয়েতেই আমার সঙ্গে ওর যোগাযোগ বলুন, বিয়ে বলুন, সবটাই। কিন্তু আমি যখন নাকি ছোটো মেয়ের সময় আমি যখন নাকি প্রেগনেন্ট ছিলাম, তখন না নানান রকম মানে ঘটনা ঘটতো আমার সঙ্গে। আচ্ছা, কীরকম? বলছে, জানবেন না, আমার যখন 5 মাস যখন আমি ক্যারি করছি, তখন একটা ছোট্ট বাচ্চা মেয়েকে দেখতাম আমার পাশে বসে থাকতো। কিন্তু আমি বুঝতাম না মেয়েটা কে। আমি কখনো ভাবতাম যে বড় মেয়ে কি? বলছে, আমি যখন আমার বড় মেয়েকে ডাকছি, যখন জিজ্ঞাসা করছি, বলছে, না মা, আমি তো তোমার পাশে গিয়ে বসিনি। তো তাহলে আমার পাশে মাঝের মধ্যেই একটা মেয়ে আসে। আমি যখন ঘুমাই আমার পাশ দিয়ে আমাকে ঘিরে শুয়ে থাকে বাচ্চাটা। তো আমি কিন্তু এই ঘটনাটা খুব ফিল করতাম। তখন আমাকে কিছুদিনের জন্য আমার হাজবেন্ড আমাকে কলকাতায় নিয়ে যায়, মুম্বাই থেকে। তখন ওই শ্বশুর শাশুড়ির কাছে ছিলাম। তারা আমাকে বিভিন্ন মানে ডাক্তার দেখিয়েছে, কি জানি এই ধরনের সময় ইয়েতে হয়তো অনেক রকম সমস্যা হয়, হয়তো সেই থেকে হয়তো কোনো রকম প্রবলেম হচ্ছে, তাই আমি উল্টোপাল্টা চিন্তা করছি। তো তখন কিছুদিনের জন্য আমি আমার শ্বশুরবাড়িতে ছিলাম, কিন্তু মেয়ে হওয়ার পর আবার আমি মুম্বাইতে চলে এসেছি। তখন বলছে যে আসার পর থেকে আমি কিন্তু বাচ্চা মেয়েটিকে, মানে আসার পর থেকে বললে ভুল, আমার মেয়ে হওয়ার পর থেকে আমি কিন্তু বাচ্চা মেয়েটাকে কিন্তু আমি আর দেখতে পাইনি, আমাকে কিন্তু আর দেখা দেয়নি। তো এখন আমার মনে হচ্ছে যে ওই বাচ্চা মেয়েটাকে আমি যে আগে দেখতাম, এটা কি সেই বাচ্চা মেয়েটাই যেটা এখন আমার মেয়ের সঙ্গে রয়েছে? ওকে, মানে বাচ্চা মেয়েটা যদি 7 বছর বয়সে মারা গিয়ে থাকে, তাহলে এই বাচ্চাটার যত বয়স তার সাথে আমি আরো 7 বছর যোগ করে দেব। হিংস্র হয়ে যাবে তাহলে প্রেতাত্মা। ভীষণভাবেই তো, মানে রিভেঞ্জের এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছে, সেখান থেকে বের করে আনাটা বাচ্চাটাকে খুব প্রবলেম হয়ে গেছিল। ওরা অনেকের কাছেই গেছে, অনেক কিছু চেষ্টা করেছে, প্রচুর ডাক্তার দেখিয়েছে, কিন্তু মেয়েটাকে ওরা সুস্থ করতে পারেনি। লাস্টে যখন নাকি আমার সাথে কথা হলো, আমি যখন গেলাম, আমি তখন বাচ্চাটাকে বললাম, আচ্ছা তুমি কি কখনো সমুদ্রে ঘুরতে গেছো? বালিতে তুমি আমাকে যে বলছো আমি ঘুরতে গেছি। বলছে, কি আমি তো ওখানেই আছি রে। আরে কোথায় আছো তুমি? তুমি দেখাতে পারবে? বলছে, হ্যাঁ চল, চার্চে চল আমাকে নিয়ে, আমি তোকে দেখিয়ে দেবো। আজ কোন চার্চে? বলছে, নাম তো আমি জানি না, তবে আমাকে নিয়ে চল সাউথ গোয়াতে, আমি তোকে দেখাবো কোন চার্চে আমি আছি। ঘুরতেও এমন একটা চার্চের সামনে গাড়ি নিয়ে দাঁড় করালো, সেই চার্চের নাম শুনলে সাধারণ মানুষও যায় না সেই চার্চে। মানে এখনকার দিনে ওটা হন্টেড প্লেস একটা। চার্চ হন্টেড? হ্যাঁ, ওকে। এখনকার দিনে ওটা মানে সাউথ গোয়ার একটা নামকরা হন্টেড প্লেসে পরিণত। ওখানকার সবাই জানে ওই চার্চে সাধারণ কোনো মানুষ কিন্তু যাতায়াত করেই না, রাত্রিবেলায় তো একেবারেই করে না সেই জায়গায়। তো ভদ্রমহিলার যখন নাকি, মানে আমি বললাম যে তাহলে একটা কাজ করুন, যখন নাকি বলছে তাহলে যাওয়াই যাক। বলছে, ম্যাডাম যদি বেরোই, আমাদের পৌঁছতে কিন্তু মাঝরাতটা বেশি হবে এখান থেকে গাড়িতে। তো আপনি যদি বলেন তাহলে আমি যেতে রাজি।
তো আমি না তখন খুব মানে আমার আমার না প্রচুর তখন কৌতূহল বেড়ে গেল যে না তাহলে আমাকে জায়গাটা দেখতে হয়। মানে আমি তখন এমন একটা লেভেলে পৌঁছে গেছি, তখন আমি মানে ভুলেই গেছি যে আমাকে কিন্তু আমার যে ফ্লাইট ক্যান্সেল হয়েছে, ফের আমার যে আমাকে টিকিট করাতে হবে বা আমাকে ফিরতে হবে, আমার মাথায় আর তখন কিছু কাজ করছে না ওই সময়। যখন গোয়াতে গিয়ে ঢুকি তখন প্রায় ভোর ভোর আমি তখন আমাকে অনেকগুলো চার্চ, ওখানে যত সাউথ গোয়াতে যত চার্চ ছিল সব চার্চে একবার করে যাওয়া হয়েছে। লাস্ট ওই চার্চটা বাদ দিয়ে ড্রাইভার বলছে একটাই চার্চ বাকি আছে, ওই চার্চে তো মানুষ যায় না, ওই চার্চে তো একটা হন্টেড প্লেস, এখন তো যাবেই নি না ওই দিকটায়। আর বাচ্চাটা বলছে আমি ওখানেই যাব, আমি তো ওখানেই আছি। তারপর আলটিমেট গিয়ে আমরা পৌঁছালাম তখন সেই সাউথ গোয়াতে, সেই চার্চের নাম হচ্ছে থ্রি কিংস চার্চ। থ্রি কিংস চার্চ, চার্চটা হন্টেড। হন্টেড। তো পরের দিন সকালবেলা আমি যখন ওখান থেকে বেরিয়ে অনেককে জিজ্ঞাসা করছি চার্চের কথা, যে আচ্ছা এইখানে একটা চার্চ ওদিকে আছে, ওখানে তো মানুষজনকে খুব একটা দেখলাম না, একেবারে পুরো শূন্য, কেউ নেই, কি ব্যাপার? বলছে যে ওইদিকে তো ম্যাডাম রাত্রিবেলার থেকে যাবেনই না, কারণ ওটা তো হন্টেড প্লেস। কিরকম? বলছে একটা সময় সেই চার্চে নাকি 3 জন রাজা ছিল। ওই 3 রাজা ওখানে একজনের আর কি 3 ভাই একজন একজনকে বিষ খাইয়ে হত্যা করেছিল। মানে বড় ভাই যে ছিল সে ভেবেছিল যে আমি পুরো গোয়াটা দেখব আর আমার 2 ভাই আমার কথা শুনবে, কিন্তু ওই 2 ভাই তখন ওদের যে দাদা কেন একা দেখবে, আমরাও সেটা দেখব। তো ওখানকার মানুষের কথা যে ওই যে নাকি প্রথম রাজা ছিল তার 2 ভাইকে নাকি বিষ খাইয়েছিল। বিষ খাইয়ে নাকি বলে ওই চার্চ যে আছে ওই চার্চের নিচে নাকি মাটিতে নাকি তাদেরকে নাকি সমাধি দিয়েছিল একটা সময়। তারপর থেকে নাকি ওখানকার প্রজা যত ছিল সেই রাজার, ওরা যখন বুঝতে পারে নানান রকম রাত্রিবেলায় দেখতো খুব চারিদিকে আওয়াজ হচ্ছে, মারামারির আওয়াজ হচ্ছে, মানে অনেক রকম সাউন্ড কানে আসছে তাদের। তারা তখন ওখানে ও রাজাকে বলেছিল যে ওই 2 ভাই আপনার কোথায়? ওরা নেই, তার সাথে আমরা খুব রাত্রিবেলায় খুব সমস্যায় আছি, সারা রাত ধরে মনে হয় যেন কারা ঘোড়া ছুটিয়ে যাচ্ছে, বা সারা রাত ধরে যেন তরোয়াল নিয়ে যুদ্ধ করছে, বিভিন্ন রকম সমস্যা হয় রাত্রিবেলায় আমাদের, এরকম কেন হচ্ছে? আপনার 2 ভাই কোথায়? তখন বলছে যে জানি না, ওনারা হয়তো অন্য রাজ্যে চলে গেছে। তো পরে যখন নাকি মানে রাজা যখন ধরা পড়ে গেল প্রজাদের কাছে, সেই রাজা নাকি আত্মঘাতী হয়েছিল। ওকে, আত্মঘাতী হয়ে নাকি সেই রাজা মারা গেছিল। তারপর থেকে নাকি সেই এলাকায় ওই চার্চের ওখানে আশেপাশে যত, তারা নাকি ওখান থেকে আর কেউ বসবাসই করতো না, পুরোটাই ছেড়ে দিল। তো তারপর থেকে ওটা একটা জনশূন্য জায়গা হয়ে গেল। তো আমার তখন একটা প্রশ্ন জাগলো যে এই বাচ্চা মেয়েটার সাথে এই চার্চের কি সম্পর্ক, এই চার্চের নিচে কিভাবে আসলো? এটা আমার মাথায় তখন প্রশ্ন ঘুরলো যে এর মার সাথে আছে বাবা অফিসে, তো এর মা না প্রেগনেন্ট অবস্থায় একটা বাচ্চাকে এখন দেখতে পাচ্ছে না, কিন্তু আমি পুরো গল্পটা বুঝতে পারছি না, পুরো ব্যাপারটা হচ্ছে কি জিনিসটা। সেদিনকে কিন্তু মানে রাত্রে কিন্তু আমরা গোয়াতেই স্টে করি। আচ্ছা, স্টে করার কারণ হচ্ছে পুরো ব্যাপারটাকে মেলানোর জন্য, যে ব্যাপারটা হচ্ছেটা কি, আমি এটাকে সলভ কিভাবে করব, কারণ আমি কোনো লিঙ্ক পাচ্ছি না সলভ করার মতো। ক্লু পেয়েছো, বাট ক্লু এর কোনো প্রমিনেন্ট বেস নেই। না, কোনো লিঙ্ক নেই কারোর সাথে কারো। কে বলছে বাবা আছে অফিসে, ওর মার সঙ্গে বাচ্চাটা রয়েছে, মানে এখনো ফিগার আউট করা যায়নি যে বাবাটাকে মানে বাবাকে আমি বুঝতে পারছি না, তাহলে আমি অন্য পুরো গোটা গল্পটাও আমি বুঝতে পারবো না। তো আমি যদি পুরো গল্পটা না বুঝি, আমি ওখানে যে একটা কাজ করতে গেছি, কাজটা করবো কিভাবে? আমি তো গেছি একটা কাউকে রিলিফ দিতে, তা আমি তার হিস্ট্রিটাই জানি না, তো আমি তার রিলিফটা দেবো কিভাবে?
তারপরে যখন নাকি যে আমার কাছে না মানে আমি নিজে বুঝতে পারছি না যে বাচ্চাটা যেটা বলছে বাবা অফিসে, তখন আমি ওর মাকে বললাম যে এখনো সময় আছে, আমাকে যদি আপনি কখনো আপনার এতদিনে যদি কোনো ক্লু পেয়ে থাকেন আমাকে একটু জানান। তখন আমাকে বলছে যে আমার বিয়ের আগে আমি শুনেছিলাম আমার হাজবেন্ডের একটা অ্যাফেয়ার ছিল। তো সেই মেয়েটা নাকি এই গোয়ারই মেয়ে ছিল, এদিককারই মেয়ে ছিল। তো আমি যখন নাকি আমার হাজবেন্ডকে জিজ্ঞাসা করেছি তার ফটো দেখাও, হ্যাঁ সে কেমন দেখতে ছিল, তো আমাকে নিয়ে চলো, কোথায় তার এলাকা, কোথায় বাড়ি, বলছে আমাকে কিন্তু আমার হাজবেন্ড কোনোদিনও কিন্তু সেটা কিন্তু খুলে বলেনি। যখনই আমি জিজ্ঞাসা করেছি তখনই বলেছে পাস্টের ঘটনা বাদ দাও, পাস্টের কথা আমি এখন আর তুলতে চাইছি না আমার এই জীবনে। তো এই করে করে ম্যাডাম সত্যি আমি এখনো পর্যন্ত জানি না যে আমার হাজবেন্ড যার সাথে অ্যাফেয়ার ছিল সেই মেয়েটি বা কোথায়, সেই মেয়েটির বিয়ে হয়ে গেছিল কিনা বা কি ব্যাপার আমি কিন্তু জানি না। তবে আমি আমার শ্বশুর বাড়িতে যে কদিন ছিলাম আমার শ্বশুর শাশুড়ি কিন্তু খুব একটা বেশি আমার সাথে কথা বলতো না, মানে বাড়িতে সবার একটা অদ্ভুত একটা বিহেভ, মানে কিছু একটা লুকানো, এই মনে হয় ধরা পড়ে যাব, এই মনে হয় একটা কিছু বেরিয়ে আসবে এরকম। বলছে আমার হাজবেন্ড কলকাতাতে যেই বাড়িতে যেই রুমে থাকে আমার শ্বশুর শাশুড়ি সেই রুমে আমাদেরকে থাকতে দেয়নি, আমি ছিলাম গেস্ট রুমে, মানে যেখানে আত্মীয় স্বজনরা থাকে সেই রুমে আমাকে রাখা হয়েছিল। আর আমার হাজবেন্ডের রুমটা কিন্তু লক করে দিয়েছিল শাশুড়ি মা। তো আমি তখন বললাম যে তার মানে ওই রুমেই হয়তো আগের কোনো রকম ঘটনা হয়তো পাওয়া যাবে, আপনি তাহলে আগে সেইটা দেখুন, আপনি আগে নিজে সেইটা বার করুন, কারণ এই কেসটা আমি যদি সলভ করি আমাকে পুরোটা জানতে হবে জিনিসটা। তো পরের দিন যখন নাকি গোয়া থেকে আমি ডিরেক্ট ফ্লাইটে কলকাতায় চলে আসি। আচ্ছা, কলকাতায় ফিরে যায়। হ্যাঁ, আমি কলকাতায় ফিরে আসলাম। তারপরে কি হলো না, তার কিছুদিনের মধ্যেই ওই ভদ্রমহিলা ওর হাজবেন্ডকে নাকি ডেকে পাঠিয়েছিল বাড়িতে, ভীষণ নাকি অশান্তি হয়েছে। পুরো ঘটনাটা যখন হাজবেন্ডকে বলে, হাজবেন্ড নাকি স্বীকার করেছিল ভদ্রমহিলার কাছে যে ও যেই মেয়েটিকে সঙ্গে অ্যাফেয়ার ছিল সেই মেয়েটিকে বিয়ে করেছিল সে, এটা ওর সেকেন্ড ওয়াইফ। তো ওর আগের ওয়াইফটা গোয়াতে থাকতো। গোয়ায় থাকতো, আর তার ওই বাচ্চাটা ছিল, মেয়ে ছিল, যে 7 বছর বয়সে মারা গেছে। বলছে আমার হাজব্যান্ড বললো তো নাকি দুর্ঘটনায় মারা গেছে, কিন্তু আমি তো এখন জানি না কতটা সত্যি কতটা মিথ্যে। বলছে যে আমাকে বলা হয়েছে যে তারা নাকি মা মেয়ে নাকি দুর্ঘটনায় নাকি মৃত্যু, কারণ ও তো থাকে না গোয়াতে, ও তো কলকাতাতে বাড়ি, গোয়াতে মাঝের মধ্যে আসে। তো আমি শুনলাম একদিন আমার কাছে ফোন আসলো এরকম একটা অ্যাক্সিডেন্ট করেছে, ওখান থেকে আমি যখন কলকাতা থেকে যখন আসলাম শুনলাম নাকি দুজনেই তারা মারা গেছে। এবার ম্যাডাম এর থেকে তো আমি আর বেশি বুঝতে পারছি না কি ঘটনা। তখন তার 2 মাস পর আমি আবার ফের যাই সেই কাজটার জন্য। 2 মাস পর? হ্যাঁ, 2 মাস পর যখন যাই আমি বলেছিলাম যে আপনি আরও কিছু তথ্য সংগ্রহ করার চেষ্টা করুন 2 মাসে, আমি দরকার হলে 2 মাস পর যাব আবার, কিন্তু এবার আমার পুরো ঘটনাটা সামনে চাই সলভের জন্য। ওকে। 2 মাস পর ভদ্রমহিলা আমাকে নিজে ফোন করে নিজে আমাকে ডাকে। তখন আমাকে বলছে যে এটা একটা ক্রাইম বলতে পারেন ম্যাডাম, আমার হাজব্যান্ড সব জানতো যে এটা কিন্তু দুর্ঘটনা নয়, এদেরকে মারা হয়েছিল। আর যেহেতু ওই গোয়াতে প্রচুর জেলেরা থাকে না, জেলেদের বলছে এতটাই নিচু শ্রেণীর ছিল যে আমার শ্বশুর শাশুড়ি মেনে নেয়নি, ওনারাই নাকি ওখানে লোক দিয়ে নাকি এই জিনিসটা করেছিল। আর ওই চার্চে যেহেতু কেউ যাতায়াত করেন ওরা জানতো ওই চার্চের মাটিতেই ওদেরকে মা আর বাচ্চাটাকে পোতা হয়েছিল। তারপর ফের যখন 2 মাস পর যখন গোয়াতে যাই ওনাদের বাড়িতে কাজ করে সেই চার্চে আবার আমাকে ফের যেতে হয়েছিল। ওখানে গিয়ে যা যা সিস্টেম আছে আমার
ওই মাঝরাতে ঢুকে ওইখানে কাজ করে ফের ওখান থেকে ভোরবেলা বেরিয়ে আসতে হয়েছে। তবে ওখানে কাজ করবার সময় একটা জিনিস যেটা ফিল করেছিলাম, যেটা বাচ্চাটা আমাকে অনেক রকমই ক্লু দিয়েছিল, যে আমাকে বলেছিল যে দেখি তুমি কি পুজো করতে পারো, কোন দেবতাকে নিয়ে আসতে পারো আমাকে রিমুভের জন্য। আমি যতক্ষণ আমার জিনিস আমি না পাবো ততক্ষণ তো আমি তো যাব না। তো বাচ্চাটা ঠিক করেই নিয়েছিল যে সে রিমুভ হবে না। এতটাই তার মাথার মধ্যে রিভেঞ্জের ব্যাপারটা ছিল যে ওর একটাই কথা, আমার মা আর আমি মাটির নিচে যখন আছি তাহলে আমার বাবাও তাহলে নেই কেন, আমার বাবাকেও থাকতে হবে। ওদের রাগটা ছিল বাবার ওপর ওদের। তো ভদ্রলোক যার জন্য কখনো ওই দিকে থাকতো না, বেশিরভাগটাই কলকাতাতে সময় কাটাতো। নিজের ওয়াইফ যে 2 মেয়ে আছে সেখানে যেতই না ওখানে। তো ও যখন আমাকে বলছে যে দেখি তুমি কিভাবে আমাকে পাঠাও, তো আমি তখন ভাবছি তাহলে যখন এতটা কনফিডেন্সের সঙ্গে যখন বলছে কি পুজো করব দেখবে কিছুতেই ওকে রিমুভ করা যাবে না, তাহলে এর থেকেই তাহলে আমাকে ক্লু বার করতে হবে, তাহলে একে তো রিমুভ তো করতেই হবে আমি যখন আবার এসছি। কারণ একটা কাজের জন্য দুবার করে যাওয়া আমার সেখানে। বাচ্চাটা বলছে কি কি পুজো জানো তুমি করতে থাকো না, পুজো দিয়ে আমি যাব না। আচ্ছা ঠিক আছে, পুজো দিয়ে যাবে না তার মানে যেহেতু এরা হিন্দু দেবদেবী সঙ্গে হয়তো রিলেটেড ছিল না, সেই জন্য হয়তো কোনো রকম এফেক্টসও হয়তো তার উপর পড়বে না। আমি যদি এখানকার কোনো দেবদেবী দিয়ে যদি রিমুভ করার চেষ্টা করি সেটা হবে না, মানে এইটা আমি ওর সঙ্গে কথা বলে বুঝে গেছিলাম। তখন আমার মাথায় আসলো তো এইটা দিয়ে যখন হবে না তাহলে আমি অন্য তন্ত্র অ্যাপ্লাই আমাকে এখানে করতে হবে। তো কি অ্যাপ্লাই করব? তখন আমার মাথায় আসলো যে তাহলে অন্য তন্ত্র যখন আমাকে অ্যাপ্লাই করতে হবে তাহলে আমি যেটা নাকি বুদ্ধিস্ট তন্ত্র আছে সেটা তাহলে অ্যাপ্লাই করব। ওটা অ্যাপ্লাই করে দেখি এর কি রেজাল্ট হয়। বুদ্ধিস্ট তন্ত্র? হ্যাঁ, বুদ্ধদের যে মেন স্ট্রিম সবাই জানে ভগবান বুদ্ধ, কিন্তু বুদ্ধ ধর্মের বজ্রযান অভিযানের বুদ্ধ ধর্মে আছে টিবেটিয়ান তারা, মানে সেই তারা আছে টোটাল 21খানা রূপের, 21 রকম তার রূপ, 21টা তারা। তার মধ্যে ভাইটাল রোল, মানে আমি যেই কাজের জন্য ওখানে গেছি সেই কাজের রোল হচ্ছে সবথেকে মানে মুখ্য হচ্ছে ব্ল্যাক তারা। কারণ তারার ওখানে অনেকগুলো রূপ আছে, যেমন ধরো তোমার সাদা তারা আছে, সবুজ তারা আছে, কালো তারা আছে, লাল তারা আছে। এরা কিন্তু প্রত্যেকটা তারা এক একটা কাজের। যেমন লাল তারা যদি বলি অসম্ভব, মানে বশীকরণ যাকে বলা হয় অ্যাট্রাকশন পাওয়ার অসম্ভব পরিমাণে প্লে করে হচ্ছে রেড তারা। আর এই ধরনের ভৌতিক কাণ্ড বা কোনো রকম রিমুভ বা কোনো রকম ধরো ভয়ঙ্করভাবে কালা জাদু মানে শয্যাশায়ী করে দিয়েছে এমনও লোক আমি দেখেছি অ্যাপ্লাই করে। যখন আমাদের সমস্ত কিছু ধরো আমাদের ভারতবর্ষে তো তন্ত্র এখন আমাদের হিন্দু তন্ত্র আছে, বুদ্ধিস্ট তন্ত্র আছে। তো সেখানে জানো তো একটা জিনিস, যদি তুমি একদম আগের হিস্ট্রি দেখো, আস্তে আস্তে কিন্তু বুদ্ধিস্ট যে তারা বা বুদ্ধিস্ট যে তোমার তন্ত্র ওটাই কিন্তু মানে ডাইলুট হতে হতে আজকের দিনে কিন্তু হিন্দু তন্ত্রতে পরিণত হয়েছে। আচ্ছা, যেমন ধরো আজকে তারাপীঠে এত মানুষ ভিড় করে যাচ্ছে, এই তারা কি সত্যি এখানকার দেবী? তারা কিন্তু এখানকার দেবী না, তারা হচ্ছে বুদ্ধদের দেবী। একদম আমি এই টপিকটাতেই আসতে চাইছিলাম যে তুমি তারার কথা বলছো, তো এই তারাটা কোনো স্টার নয় না, এই তারাটা হচ্ছে মা তারাকে মা তারা ইন্ডিকেট করে। হ্যাঁ, এখানে আমাদের এখানে দেখো সবাই তারাপীঠে যাচ্ছে, তারা পুজো করছে, এমনকি বশিষ্ঠ মুনি পর্যন্ত যখন নাকি তারার উপাসনা প্রথম শুরু করে উনি কিন্তু এখানে কিন্তু উপাসনা করে করে ফেল হয়ে কিন্তু সেই ওনাকে কিন্তু চৈনিক যে দেবী বুদ্ধিস্ট যে এই তারা দেবীকেই কিন্তু পুজো করতে হয়েছিল। তারপর উনি গিয়ে সাধনাতে সাকসেস পেয়েছে। এবার আমি দেখছি আমি যদি এই কাজটা করি তাহলে ইজি ওয়েতে, এটা খুব ইজি কাজ নয়, তাহলে আমাকে ব্ল্যাক তারা আমাকে এখানে করতেই হবে। যখন আমি ব্ল্যাক তারা ইউজ করব
তখন অটোমেটিক্যালি সেই পাওয়ারটা আমি পেয়ে যাব। কারণ এইটাকে আমি যদি রিমুভ করতে যাই, অসম্ভব পরিমাণে পজিটিভ এনার্জি, ভাইব আর নিজের মধ্যে প্রচুর শক্তি সেখানে আমাকে খরচা করতে হবে। আর আমি যদি সেই এনার্জি খরচা করি, একমাত্র দেখবে আমরা যে মেডিটেশন করি, দেখবে নর্মাল মানুষ যখন মেডিটেশন করে বলে না যে তুমি প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছো, দিনের শেষে এসে 15 মিনিট তুমি মেডিটেশন করো। মানে মেডিটেশন মানে কি, নিজের এনার্জিগুলোকে আমি আবার আনছি, নিজের এনার্জিগুলোকে আমি আবার গ্যাদারিং করার চেষ্টা করছি, যেটা আমি খরচা করে ফেলেছি সারাদিনে। তো আমি যদি সেখানে এনার্জিকে টানতে চাই, তাহলে এই কাজের জন্য আমাকে ব্ল্যাক তারা ছাড়া আমার অন্য কোনো উপায় নেই। তো ব্ল্যাক তারা যিনি আছেন, ওনার কাজই হচ্ছে এই ধরনের নেগেটিভ ভাইবস, মানে যত রকম জটিল কেস আছে, তারপরে ধরো অসম্ভব পরিমাণে ব্ল্যাক ম্যাজিক হয়েছে কারোর ওপরে, এখানে রিমুভ করতে পারছে না, একদম এক্সট্রিম পর্যায়ে গিয়ে কিন্তু ব্ল্যাক তারা প্রয়োগের রীতি আছে। তো প্রত্যেকটা তারার আলাদা আলাদা কার্যকারিতা। ওখানে রেড তারা যদি বলি, এবার আমার ধরো মনে হলো যে আমি একে অ্যাট্রাকশন করে একে রিমুভ করব। ধরো আমার মনে হচ্ছে তাহলে এ যখন আমার কথা শুনছে না, তাহলে একে অ্যাট্রাকশন করব আগে, তারপর আমি রিমুভ করব। মানে ফার্স্ট হচ্ছে অ্যাট্রাকশন, সেকেন্ড অপশান হচ্ছে রিমুভ। তাহলে আমি যদি অ্যাট্রাকশন করি একে, তাহলে আমি এখানে তাহলে রেড তারা কেন অ্যাপ্লাই করব না? রেড তারা হচ্ছে এমন একজন দেবী, তারারই আরেকটি রূপ বৌদ্ধিস্টের, ঠিক আছে? রেড তারার দুটো হাতে অদ্ভুত জিনিস থাকে, যেটা আমাদের হিন্দু শাস্ত্রে যেগুলো আছে সেই দেবদেবীর থেকে অনেকটা আলাদা। এক হাতে থাকে বাঁধা ফাঁস, এক হাতে থাকে হুক, লোহার হুক। না এবার মানে শুনতে অবাক লাগে, দেবীর হাতে থাকে লোহার হুক। তো লোহার হুকের কার্যকারিতা, লোহার হুক দিয়ে দেবী কি করবে? আমাদের হিন্দু শাস্ত্রে এত দেবদেবী আছে, কই কারো হাতে তো লোহার হুক দেখিনি। পদ্ম থাকে, খাড়া থাকে, ত্রিশূল থাকে, কত কিছু থাকে। তো লোহার হুকের কি ফাংশন একটা তন্ত্রে? তো লোহার হুক দ্বারা কি হয়, মানে এটা লাল তারা যে আছে, যদি তুমি বুদ্ধিস্টের দিকে যদি তুমি যাও, সেখানে খুঁজলে এখন 4খানা বিশ্ববিদ্যালয় পাবে, যেখানে যেখানে এখন এই লাল তারাটাকে সিলেবাস করে দিয়েছে। আচ্ছা, এই লাল তারার ওপর কিন্তু তারা পড়াশোনা করাচ্ছে সেখানে। তো একটা সময় নাকি এই লাল তারা একটি 12 বছরের মেয়ের রক্ত দিয়ে, স্ফটিক যে হয় না, দেখবো যে স্ফটিকের যে আমরা এখন সিলিন্ডার দেখি বাড়িতে বাস্তুর জন্য ইউজ করি না, সেই সিলিন্ডার যে স্ফটিক আছে, মাথাটা দেখবে মানে ছুঁচুনো টাইপের হয়, এরকম ত্রিভুজের মতন, তারপর সিলিন্ডারটা উঠে এসেছে। ওই যে ছুঁচুনো মতন জিনিস আছে স্ফটিক, ওইটা দিয়ে নাকি একটা 12 বছরের মানে বাচ্চার রক্ত দিয়ে, সেই স্ফটিক দিয়ে কিন্তু ওই লাল তারার যে প্রয়োগ, মানে কিভাবে অ্যাট্রাকশনের কাজ হয়, সেটাকে লিপিবদ্ধ করা হয়েছিল। ওকে। তো ওইটা ব্লাড দিয়ে লিপিবদ্ধ হয়েছিল। এতটাই পাওয়ারফুল আর এতটাই তার এনার্জি থাকতে হবে রেড তারার কাজ করতে গেলে, যে করবে উল্টো দিকে তাকে মানে ওরকমই কিন্তু সাধনার জগতের লোক হতে হবে। না হলে কিন্তু প্রয়োগ করাটা মানে খুব ইজি ব্যাপার নয়, যে কেউ গেল মনে হলো আর প্রয়োগ করে দিয়ে চলে আসলো। রীতিমতন সেখানে তোমাকে হ্যাবিট মানে নিতে হবে তার সঙ্গে, না হলে করা সম্ভব হবে না। মানে এটার উপর প্রপার প্র্যাকটিস ছাড়া করা অসম্ভব। কারণ ওই মার হাতে এক হাতে যে লোহার হুক আছে, আরেক হাতে যে বাঁধা পাশ আছে, ওটা দিয়ে নাকি ওই পুরুষ বা মহিলা, ধরো পুরুষ হলে মহিলা, মহিলা হলে পুরুষ অ্যাট্রাকশন করছে, সেই অ্যাট্রাকশনের কাজ করে কি, তার ধরো মহিলা বা পুরুষ তার হৃদয় অথবা তার যৌনাঙ্গ, এই দুটো জায়গায় নাকি ওই লোহার হুক আর ওই বাঁধা যে ফাঁস আছে, সেটা দ্বারা নাকি ওই যৌনাঙ্গ অথবা হৃদয়কে নাকি আগে বাঁধা হয়। আচ্ছা, করার পর তারপর অ্যাপ্লাই করা হয়। মানে আমি যখন কাজ করতে বসবো, ধরো মনে হলো একটা পুতুল বানালাম, পুতুল বানিয়ে কিন্তু আমাকে কিন্তু ওই রকম লেভেলের কিন্তু কাজ করতে হবে তখন। মানে এইগুলো যদি প্র্যাকটিস না থাকে, এগুলো যদি জানা না থাকে, ধরো কেউ অ্যাপ্লাই করছে, ধরো আমি অ্যাপ্লাই করতে বসেছি, অথচ আমি তার কোনো জ্ঞান নেই, আমি শুনে শুনে বসে গেলাম, তাহলে কিন্তু তার নিজের এত বড় সমস্যা হয়ে যাবে, নিজের বডি পার্টসের আস্তে আস্তে অকেজো হতে থাকবে।
এতটাই পাওয়ারফুল এই বিদ্যাগুলো। তো এই বাচ্চা মেয়েটার ক্ষেত্রে যেমন আমি ব্ল্যাক তারা কালো তারাকে প্রয়োগ করেছিলাম, যখন আমি আসার পর কলকাতায় যখন ব্যাক করেছিলাম 2 দিন আমি নিজে বিছনা থেকে উঠিনি, নিজে আমি শুধু ঘুমিয়েছি এসে বাড়িতে। এত বেশি পরিমাণে এনার্জি এত অ্যাবজর্ব করে পরিমাণে অ্যাবজর্ব করতে লাগে নিজের মধ্যে মেডিটেশনে। ব্ল্যাক তারা পুজো করাটা অত সহজ নয়, তার আগে প্রসেস জানতে হবে, প্রপার প্রসেস। কারণ সত্যি কথা বলতে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু এই কালচারটা এখনো কেউ হ্যাবিট করেনি। আমাদের ইন্ডিয়ান তন্ত্র তো অনেক রকম বিদ্যা তো আছে। এবার সেই বিদ্যার মধ্যে যদি মনে করো যে তুমি সত্যিকারের তন্ত্র অ্যাপ্লাই করবে, যদি রিয়েল তন্ত্র অ্যাপ্লাই করতে চাও, তাহলে তোমাকে হিন্দু শাস্ত্রের যে তন্ত্র আছে তার সাথে বুদ্ধিস্ট যে তন্ত্র আছে তাকে পাঞ্চ করতেই হবে, এছাড়া কিন্তু তুমি সলভ করতে পারবে না কেস। তো আলটিমেটলি এটা সলভ হয়ে গেছিল? হ্যাঁ, আলটিমেট এটা সলভ করতে পেরেছিলাম। যদি ব্ল্যাক তারা আমি ইউজ না করতাম আমি কিন্তু অত তাড়াতাড়ি সলভ করতে পারতাম না। এবার তার সাথে প্রচুর পরিমাণে কিছু সামগ্রী, মানে আমাদের হিন্দু শাস্ত্রে বা আমাদের এখানকার যে কি হয়, অনেক বড় বড় হাওয়ান পাঠ হয়, প্রচুর হোমযজ্ঞ হচ্ছে, অনেক কিছু হচ্ছে, কিন্তু এর সিস্টেমে আমি যদি কাজ করি সেখানে আমার উপকরণের খেলা। সেখানে কিন্তু এত বড় বড় যে কোনো জায়গায় দেখো আমি যদি ইচ্ছা করি হোমযজ্ঞ করবার মতন, সেখানে কিন্তু সব জায়গায় আমি সমস্ত কিছু অ্যাভেলেবেল পাবো না। এই যেমন ধরো আমি চার্চে আমি রাত্রিবেলায় গেছিলাম রিমুভ করবার ওই কাজটা সলভ করবার জন্য। এবার আমি ওখানে গিয়ে ইনস্ট্যান্ট যেই জিনিসগুলো প্রয়োগ করেছি বা করেছি, সেখানে আমি যদি ওনাকে বলি আপনি এখানে আমাকে একটা হোমকুণ্ড এনে দিন, আপনি আমাকে এখানে এত কেজি কাঠ এনে দিন, আমি ওখানে বসে হোমযজ্ঞ করি, তারপর আমি হোমযজ্ঞ করে রিমুভ করতে বলবো, তো সেখানে তো লোকজন এসে পিটাতে শুরু করবে, কেউ অ্যালাউ করবে না সেখানে। এবার ওই জায়গাগুলোতে তুমি কিভাবে ব্যালেন্স করবে? তাহলে তোমাকে এই জিনিস দিয়ে ব্যালেন্স করতে হবে, বুদ্ধিস্ট তন্ত্র অ্যাপ্লাই করতে হবে। আর বুদ্ধিস্ট তন্ত্র কি জানো তো, মানে আচারে বিশ্বাসী। আমাদের তন্ত্র যেমন নাকি জপ তপ হোম যজ্ঞতে বিশ্বাসী, ওখানে আবার আচারে বিশ্বাসে কিছু সিস্টেম আছে, সিস্টেমে বিশ্বাসী। আরেকটা জিনিস কি, বুদ্ধিস্ট তন্ত্র না মানে হইচই লোকজন এত কিছু করে হয় না, খুব স্মুথলি কাজ হবে। আর এমন কাজ হবে তুমি পাশের লোককে কোনো রকম ডিস্টার্ব করবে না, বা পাশের লোক যেন তোমার জন্য কোনো রকম ডিস্টার্বনেস না হয়। আর তার সাথে কিছু উপকরণ আছে বাইরের, সেই উপকরণগুলো প্রয়োজন আছে রিমুভের জন্য। যেমন ধরো এখন অনেকেই তো দেখছি প্রোগ্রাম করে, অনেকেই দেখবে সলভের জন্য বলে, কিন্তু সত্যি কথা জানো তো, মানে প্র্যাকটিক্যাল লাইফে যদি মনে করো যে আমি প্রোগ্রাম ছাড়া আমি প্র্যাকটিক্যাল লাইফে আমি কারোর এই ধরনের কেস হাতে নিয়েছি, আমাকে ওটা রিমুভ করতে হবে, তাহলে তাকে সব ধরনের জিনিস জানতে হবে। তাকে যেমন হিন্দু তন্ত্রটাও জানতে হবে, নিজের দেবদেবীর উপাসনাটাও জানতে হবে, তাকে বুদ্ধিস্ট তন্ত্রটাও জানতে হবে, তার সঙ্গে তার শয়তানের আরাধনাটাও জানতে হবে। পুরো কমপ্লিট তার কিন্তু জ্ঞান হওয়াটা প্রপার প্রয়োজন আছে। হ্যাঁ, কারণ শয়তানের আরাধনা না জানলে তো শয়তানকে আমি বার করতে পারবো না, বা তাড়াতেও পারবো না। তাড়াতে পারবো না। শয়তানের আরাধনা না করলে এখানে ব্ল্যাক তারা খুব হিংস্র, খুব হিংস্র। মানে ব্ল্যাক তারার মূর্তি যদি তুমি দেখো, দেখবে সে যেখানে বসে আছে গোল চাকতি, সেটা সূর্যের মতন, সেখান থেকে ওই সূর্যের মাঝখানে উনি বসা, আর ওনার মুখটা হা করা, অত্যন্ত ভয়ঙ্কর রূপ ব্ল্যাক তারা। তো এই রূপগুলো যদি মনে হয় যে আমি কাজে লাগাবো, আমি এই রূপটাকে কাজে লাগাবো, আমি এই বিদ্যা কাজে লাগাবো, তাকে কিন্তু ঠিক ততটাই কিন্তু এক্সপার্ট হতে হবে। মানে শুধু শুধু আমি এখানে এসে বললাম নিজের মতন একটা মানুষকে একটা ধারণা তৈরি করছি আমি এখানে বসে, কিন্তু ওনাকে কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে কিন্তু কাজটাও জানতে হবে। রিমুভ করাটা অত সহজ ব্যাপার নয়, রিমুভ করাটা সব থেকে কঠিন। মানে আমি ধরো যদি মনে হয় যে ভগবানের কোনো হোমযজ্ঞ করছি, বা ধরো তন্ত্রের অন্য কোনো কাজ করছি, ধরো আমি দশমহাবিদ্যার আহ্বানটা যেমন যথেষ্ট টাফ, দশমহাবিদ্যার আহ্বান,
ধরো আমার নবগ্রহ পুজো করছি বা ধরো কোনো রকম দোষ খণ্ডন করছি, যাই কিছু আমি তন্ত্র জগতের করছি, সব থেকে কঠিন কাজ হচ্ছে রিমুভ। রিমুভের থেকে কঠিন কাজ হতে পারে না, কারণ রিমুভ করতে গেলে তুমি যাকে রিমুভ করতে যাচ্ছ তার উপর তোমাকে পুরোপুরি ডিপেন্ড হয়ে থাকতে হবে। সে যতক্ষণ না চাইবে, সে যতক্ষণ তোমাকে ক্লু না দেবে, আর তুমি যদি সব রকম বিদ্যায় অভ্যেস না হও, তুমি সব জায়গায় সব কিছু প্রয়োগও করতে পারবে না। তাহলে তুমি কি করে রিমুভটা করবে? কনভিন্স করতেই হবে। করতেই হবে। অ্যাট্রাকশনের কাজ তো আগে করতে হয় তার সাথে বসে। যতক্ষণ আমি অ্যাট্রাক্ট না করবো আমার দিকে, সে কেন বলবে আমাকে? কারণ যে ধরো মনে করছে আমি রিভেঞ্জ নিতে এসেছি, সে তো অত সহজে আমাকে তার মুক্তির রাস্তা দেখাবে না। কারণ সেই রিভেঞ্জটা নেওয়ার জন্য তাকে অনেকগুলো দিন অপেক্ষা করতে অনেকগুলো দিন অপেক্ষা করতে হয়েছে, অনেক রকম মানে কিছু সহ্য করতে হয়েছে নিজেকে, অনেক রকম অ্যাক্টিভিটিস সে এতদিন ধরে দেখিয়ে এসছে। এবার আমি হঠাৎ করে যাব আর দুম করে আমাকে সে বলে দেবে, এটা তো কখনো হতে পারে না। তো কলকাতা শহরেও এরকম প্রচুর মানুষ আছে যারা এইরকম প্রবলেম ফেস করছে। কলকাতাতে প্রচুর আছে, কলকাতাতে প্রচুর আছে, প্রচুর বাইরেও আছে। আমি তো মনে হয় এর মধ্যে পরপর মহারাষ্ট্রেই মনে হয় 2-3টে কাজ করে ফেললাম। কারণ আমার তো এটা নিয়ে 76টা এপিসোড আজকে আমরা শ্যুট করছি। তো এর মধ্যে যতগুলো এপিসোড আমি শ্যুট করেছি বা যতগুলো এপিসোড আমার পাবলিশ হয়েছে, শুনলে বুঝতে পারবে বেশিরভাগটাই এই প্রেত চালনা, পিশাচ চালনা বা অন্যের ক্ষতি করা, ব্ল্যাক ম্যাজিক রিলেটেড কেস প্রচুর। তো তুমি তো এই ধরনের কেসগুলো সলভ করছো। সব আমি যেগুলো সলভ করি মানে আমি কিন্তু নিজের হাতে কখনো নেগেটিভ কাজ করি না। বা ধরো ব্ল্যাক ম্যাজিক, যে মানুষ বলে কথায় কথায় ব্ল্যাক ম্যাজিক ব্ল্যাক ম্যাজিক ব্ল্যাক ম্যাজিক, এই জিনিসটা যতটা মানুষ ইজি ওয়েতে আজকে মানুষের কাছে বলছে বা তুলে ধরছে, ব্যাপারগুলো এতটা ইজি নয়। আর ব্যাপারটা এতটাও কিন্তু প্রকাশ্য জিনিস নয় যে আমি এখানে বসে তোমাকে মন্ত্রপাঠ বলে দেবো, হাউ হাউ করে সমস্ত কিছু বলে দেবো। ওগুলো বলার মতন বিষয় না। আমি কি করে তোমাকে বোঝাবো? আমি তোকে বলবোই বা কি করে? ধরো আজকে ধরো আমি 10 বছর ধরে, ধরো 12 বছর ধরে আমি ধরো প্র্যাকটিস করছি, তার মধ্যে 10 বছর ধরে ধরো আমি শুধু প্রেতের ওপর আমি প্রেত সাধনা করে আমি প্র্যাকটিস করেছি। তারপর আমি কি করে তোমাকে সেই ধারণা দেব বা আমি কি করে তোমাকে সেটা বলবো? আমি তোমাকে সেটা বলবো কি করে? কারণ ধরো আমার মধ্যে যেই পাওয়ার, আমি যেটা দিয়ে তার সাথে কন্ট্যাক্ট করছি, তারা নিজেরা আমার সাথে এসে কন্ট্যাক্ট করে। ধরো আমি আজকে তোমার এখানে বসে আছি, পডকাস্ট করছি, তো তোমার এরিয়াতে যে কজন আছে, স্পিরিট আছে, আমার কন্ট্যাক্টে কিন্তু অটোমেটিক আসতে থাকবে, কারণ আমার কানে কিন্তু ভাইবস যুক্ত থাকবে। কিছু বুঝতে পেরেছো এখানে? এখানে তো আসার পরেই তো মেন গেটটাতে সমস্যাটা শুরু হলো। মেন গেট থেকে যখন আসছে সিঁড়ি দিয়ে পুরোটাই এখানে প্রবলেম আছে রুমটাতে। এটা আমি বলেওছি। যাই হোক, এটা আমি অনেকদিন আগেই বুঝতে পেরেছিলাম। তাও আমি তোমাকে বলেছিলাম না, যখন তোমার সাথে আমার ফোনে কথা হচ্ছিল, যে তুমি এখানে আসলে তোমাকে আমি একটা কথা জিজ্ঞেস করব, তাহলে আমি কনফার্ম হয়ে যাব যে হ্যাঁ তোমার কমিউনিকেশন স্ট্রেংথটা নিয়ে। তো আমাকে একটা কথা বলো, আমরা তো পডকাস্টের একদম শেষের দিকে চলে এসেছি। আমাকে একটা কথা বলো যে এটা কি কোনো সুপারন্যাচারাল পাওয়ার? মানে আমি তোমাকে সুপারন্যাচারাল কিছু বলছি না, বাট এটা কি কোনো সুপারন্যাচারাল পাওয়ার? মানে আমি খুবই কম মানুষের মধ্যে দেখেছি যারা এই ধরনের এন্টিটি বা এরকম এক্সট্রা টেরেস্ট্রিয়াল বা এরকম সুপারন্যাচারাল এন্টিটির ভাইব্রেশনকে ফিল করতে পারে। দেখো, সুপারন্যাচারাল যেগুলো তোমরা বলছো, এগুলো হচ্ছে আলটিমেট সাধনা। এটা 1 বা 2 বছরের সাধনা নয়, বা এটা আমার কোনো কারোর থেকে শুনে সাধনা নয়, বা কারোর থেকে আমি শুনলাম আর কটাক্ষে করে ফেললাম, বা কারো দেখানো সাধনা নয়। এইটা কমপ্লিটলি যদি মনে হয় যে আমি সাধনা করব, সাধনা করতে গেলে তোমার বছরের পর বছর, দিনের পর দিন চলে যাবে। প্রচুর নিজের মধ্যে ধৈর্য রাখতে লাগে। সাধনার মেন স্টেপ হচ্ছে আগে ধৈর্য। সেই সাধনাটা তোমার 2 বছরেও হতে পারে, 5 বছরেও হতে পারে, আমার 10 বছরে গিয়েও শেষ হতে পারে, আবার নাও হতে পারে। কিন্তু তোমাকে কিন্তু একই রকমভাবে কিন্তু সেই সাধনাটার প্রতি কিন্তু সেই মানে যে পজিটিভনেস, সেটাকে কিন্তু একই রকমভাবে রেখে যেতে হবে, তার উপর ধৈর্য রেখে যেতে হবে। আরেকটা হচ্ছে বিশ্বাস। বিশ্বাস হারালে কিন্তু চলবে না।
যেমন পজিটিভ আছে তার উল্টো দিকে নেগেটিভ থাকতে বাধ্য। যদি নেগেটিভ না থাকতো, দেখো আজকে মা দুর্গা পজিটিভ, তার পায়ে আছে মহিষাসুর, সে নেগেটিভ, তো পজিটিভের বিপরীতে নেগেটিভ তো থাকতেই হবে। যদি নেগেটিভ না থাকলো তাহলে পজিটিভের কি কাজ থাকলো? তুমি পজিটিভটা চিনবে কোথা থেকে যদি তুমি নেগেটিভ না দেখো? যে কোনো জিনিসের যখন তুমি নেগেটিভ দেখবে তার মানে তুমি বুঝতে পারবে যে পজিটিভ ভাব আছে বলেই আমি নেগেটিভটা দেখতে পাচ্ছি। তো কেমন লাগলো আজকের এপিসোড? কমেন্ট করে জানাতে ভুলো না। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে শেয়ার বাটনটাও প্রেস করে দিও। যদি গল্পওয়ালা ইউটিউব চ্যানেলে আজকে প্রথমবারের জন্য এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে স্পটিফাই পডকাস্টটিকেও ফলো করে দিও। ভুলে গেলে চলবে না, গল্পওয়ালা আমাদের প্রত্যেকের নিজেদের যৌথ পরিবার। আজকের এপিসোড আমি এখানেই শেষ করছি। আগামী শনিবার আসছি নতুন কোনো গল্প বা ঘটনা নিয়ে।